এ যুগের এক বিরল গল্প। সিনেমা বা নাটকের অসম্ভব সুন্দর নাট্যরূপ দেয়া সম্ভব আজকের এই জীবন গল্পের। কিন্তু গল্প শোনার পর মনে হলেও হতে পারে এটা সিনেমাতেও আসলে রূপ দেয়া সম্ভব নয়। অনেক শক্তিশালী একজন পরিচালক এমন সত্য গল্পকে কতটুকু সত্য ফ্রেমে তুলে নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে সত্যিই চিন্তার বিষয়। দুনিয়া কাঁপানো অন্যরকম একটা প্রেমের গল্প হতে পারে আজকের এই জীবন গল্প। তার আগে আপনার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মহসিন আলম। মহসিন আলম। মহসিন, বয়স কত এই মুহূর্তে? আমার এই মুহূর্তে 38 বয়স চলে। 38 বছর চলছে। আপনি সুস্থ আছেন তো? না, জি, আপনি আমি এখন সুস্থ আছি। বলতে পারবেন তো ঘন্টা দুয়েক আমাদের সঙ্গে? জি, কারণ বলতে আপনি জার্নি করে কতক্ষণ লেগেছে ওখান থেকে আসতে? জার্নি 12:30 উপবনে উঠছি, হ্যাঁ। আর সকাল 5টা বাজে নামছি টঙ্গীতে। সারা রাত এভাবে জার্নি করেছেন? জি, জার্নি করেছি। বাচ্চারাই তো একটু ঘুমাইছে, আমি তো আর ঘুমাইতে পারছি না। আমি ওনাদেরকে এবং আপনার পাহারা দিছি। বাচ্চাদের জন্য এটা মানে প্রথম ঢাকা শহরে আসা? জি জি, প্রথম। আপনার ওয়াইফের জন্য? ওয়াইফের জন্য, 3 বাচ্চার জন্য প্রথম ঢাকা আসা। ঢাকা শহরে যারা প্রথম আসে, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে, তাদের 100 জনের একজন লোকেরও যদি জিজ্ঞেস করা হয় যে কেমন লেগেছে, কেউ বলবে না ভালো লেগেছে। কারণ ঘিঞ্জি, জ্যাম, এবং সবাই অসুস্থ হয়ে গেছে। আমি দেখছিলাম যেটা, ওনারা স্টুডিওর বাইরে অপেক্ষা করছেন। যাই হোক, প্রয়োজন হলে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার জীবন গল্পটা আমি আজকে এখানে তুলে ধরবো, এবং আমি ঠিক জানি না, আমি একটা কথা শুনেই, পুরো গল্পটা না শুনেই আজকে লাখ লাখ জনতার সামনে এই ভদ্রলোককে আমি হাজির করেছি। নামটা আরেকবার একটু বলেন। আমার নাম মোহাম্মদ মহসিন আলম। মহসিন ভাইকে আমি লাখ লাখ জনতার সামনে হাজির করেছি, এবং হয়তো আমার জীবনের অন্যতম একটা সেরা গল্প আজকে আমি আপনাদের সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো মহসিন ভাই, আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। তার আগে আপনি আমাকে বলেন, আপনি মৌলভীবাজারের একটা প্রত্যন্ত অঞ্চলে থাকেন। জি। ওখান থেকে আমাদের ঢাকা এফএম শোনা যায়? জি, শোনা যায়। তো আপনি কটা পর্ব শুনেছেন? একটা দুটো পর্ব শুনেই কি আপনি এখানে কল করেছেন, নাকি অনেক আগে থেকে শুনতেন? আমি মোট 2টা গল্প শুনেই আমার খুব ভালো লেগেছে। যে আমি আগে জানতাম না যে FM 90.4 এত ভালো গল্প হয়, মানুষের জীবন গল্প নেই। এই ধরনের প্রোগ্রাম আপনি আগে কখনো শোনেননি? জি না, শুনিনি। আপনি হয়তো জানেন না যে আমি কিবরিয়া, আমি অন্য একটা স্টেশনে ছিলাম। আমি প্রায় 6 বছরের অধিক সময় এই ধরনের একটা প্রোগ্রাম করছি, এবং আমার খুব ভালো লেগেছে। আমি এটাই বলেছিলাম যে এই স্টেশনে জয়েন করবার আগে, যে আগে শুধু ঢাকার মানুষ শুনতে পেত, তারপরে চিটাগং কিংবা কক্সবাজার, এখন সারা বাংলাদেশের মানুষ শুনতে পাবে। আমি 1 মাসের অনুষ্ঠান করতে না করতেই সেটার ফলাফল পাওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই অনার ফিল করছি, মাত্র 2টো পর্ব শোনার পরে আপনি নিজের জীবন গল্প বলার জন্য এখানে ফোন দিয়েছেন, এবং পুরো সস্ত্রীক, পুরো পরিবার সহ আপনি ঢাকা শহরে কষ্ট করে আমার জন্য এখানে এসেছেন, আমাদের লিসনারদের জন্য এখানে এসেছেন। শুরু করি ভাই, আপনি ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে বলুন। আমার ছোটবেলা থেকে আমি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে আমার খুব মনোযোগী ছিল। জি। আমার বাবা কৃষি কাজ করতেন। আমার বাবার একটা গরু বিক্রি করে আমার বাবার মুখ থেকে শুনছিলাম যে 7ই মার্চের ভাষণ শোনার জন্য ঢাকা আসছেন আমার বাবা। আচ্ছা। ওইখান থেকে পরে তারপর মুক্তিযুদ্ধের পর আমরা যখন দুনিয়াতে আসলাম, যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার আব্বার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনছি। মুক্তিযুদ্ধের গল্প শোনার পরে খুবই ভালো লাগছে যে অনেক শরণার্থী ভারতে আশ্রয় নিছিল, ওইখানে আমার আব্বাও আছেন, এবং আমার নানা আছিল মুক্তিযোদ্ধা। আচ্ছা। এবং আমার আব্বা আরো 2-1 মুক্তিযোদ্ধার সাথে নিয়ে ভারতীয় উপজাতি ত্রিপুরা জাতি মানুষকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার নিয়ে আসতো বাংলাদেশে। এগুলো আপনি শুনেছেন? জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। আপনার পজিশন ছিল কত? আমার পজিশন 6 নম্বর। ওকে, ঠিক আছে, বলেন তারপর। তখন আরো ভালো করে শোনার জন্য, জানার জন্য, যখন আব্বা কোন জায়গা আসিল ভারতে, কোথায় শরণার্থী আসিল, কোন বাসাতে পাক করছে, আমার আব্বা কি সত্যি মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াইছে, জি, আমি এটার উপরে একটা যাচাই করার জন্য আমি জানি কেমন হয়ে গেছি। আব্বা ভারতের অনেকগুলা বন্ধুর নাম বলছে, যেমন একজনের নাম আমার মনে আছে, উতুল দেব বর্মা। ওকে। উতুল দেব বর্মা, আরেকজন হিন্দু বাঙালি আছে নন্দলাল। ওকে। ওনাদেরকে সঙ্গে নিয়ে একদিন আমার আব্বা নাকি মুক্তিযোদ্ধাদের খাবার নিয়ে আসতেছে 3টা বার নিয়ে কাঁধে। জি। তখন এই দেশের যে রাজাকার দোসররা ছিল, আচ্ছা, এই বারের খাবারগুলা খালে পালাই দিছিল। তখন আমার আব্বা আমার সামনে কাঁদছে, সাথে সাথে আমার চোখে পানি আসে। আমি কাঁদলাম, বাবার চোখের পানি আমার চোখ দিয়ে পানি বের করছি। আচ্ছা, তো ওই সময় গল্প বলতে বলতে বাবা কেঁদেছিল, তাই কি? জি জি। ওকে, ঠিক আছে, বলেন তারপর।
এভাবে আমি এটা যাচাই করার জন্য মানে আমি পাগল হয়ে গেছি, কোথায় যাচাই মুক্তিযোদ্ধা করার জন্য পাগল হয়েছেন বলতে? মুক্তিযোদ্ধারা কোথায় প্রশিক্ষণ করছে, কিভাবে ভারতীয়রা বাংলাদেশে আশ্রয় দিছে, আচ্ছা এই জন্য আচ্ছা এভাবে খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে বর্ডারে যাইতাম। আমি বেশি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তে অবস্থা ইন্ডিয়া বাংলাদেশে আমরা ক্রিকেট ম্যাচ খেলতাম, জি খুব ভালো লাগতো। ইন্ডিয়ান বিএসএফ এক পাশে বৈশা দেখতো, বাংলাদেশের বিডিআর এক পাশে বৈশা দেখতো, আচ্ছা তখন ভালোই লাগতো। এভাবে ইন্ডিয়ার যারা আছে তাদের সাথে আমরা একটা বন্ধু বান্ধব হয়ে গেছে, তার কাটা বেড়া ছিল না তখন। আচ্ছা এইভাবে ওরাও বাংলাদেশে আসে, আমরা যদি কোনো টুর্নামেন্ট রাখে খেলি ওনাদেরকে দাওয়াত করি, ওনারা আসে। আবার ওনারা যদি ভারতে অন্য কোনো উপজেলাতে খেলাধুলা রাখে আমাদেরকে নিত। আচ্ছা। এভাবে একটা বন্ধু কোন বান্ধব ক্লাসে হয়ে গেছে। পড়ছেন, মানে ওই সময় কি পড়াশোনা করছেন আপনি? জি, পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছেন? 6-7 হইব। 6-7 এ পড়ছেন। একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে প্রিয় শ্রোতা, যে উনি যে এলাকায় বসবাস করেন সেটা মূলত সীমান্তবর্তী এলাকা। আচ্ছা, সীমান্তটার নাম যদি আরেকবার একটু বলতেন। আমার গ্রামের নাম হরিণখোলা। হরিণখোলা। হরিণখোলাই কি সীমান্তবর্তী একদম? জি, একদম সীমানা। ভারতীয় গ্রাম আছে ঈশানপুর। ঈশানপুর আর হরিণখোলা পাশাপাশি। জি। তো দুই গ্রামের ছেলেপেলেরা আপনারা খেলাধুলা করতাম। এতে কোনো সমস্যা হতো না? জি না। আচ্ছা, এবং ইন্টারেস্টিং। ইন্ডিয়া প্লাস বাংলাদেশের দর্শকরা মই মুরব্বী বা সীমান্তরক্ষীরা উপভোগ করতো। তখন এভাবে আস্তে আস্তে খেলাধুলা ভালো আগাইতেছি। এভাবে আমাকে দাওয়াত করলো একটা টুর্নামেন্ট খেলার জন্য। ওকে। আমি গেলাম, আমার অতিরিক্ত প্লেয়ার হিসেবে বসাই রাখছে। তারপর তখন আমাদের দলের একজন খেলোয়াড় উপস্থিত না থাকার কারণে অতিরিক্ত থেকে আমাকে খেলায় উঠাইছে। আচ্ছা, কোনো বল করতে দেয় নাই। ওকে। আমি পরপর 4টা বলে 4টা 4 মারি, টুর্নামেন্ট শেষ। মানে ভালো খেলতেন আপনি? জি। ওকে। ভালো খেলা দেখাইছি। তখন ইন্ডিয়ার কিছু ছেলে পেলাই আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করছে। ওকে। তখন আমি আমার নাম ঠিকানা দিলাম, তো বললো আমাকে একটা টুর্নামেন্ট খেলা দেওয়া। আমি বললাম যে কিভাবে, আমি তো বাংলাদেশি নাগরিক, এই পারমিশন নিব কে? কয় এটা না হয় আমি কথা বলবো বিএসএফ এর সাথে। আচ্ছা ঠিক আছে, যদি হয় এরকম হয় তাহলে পারবো, আর নয়তো আমি পারবো না। আমি কিন্তু এত ভয় পাইতাম, আমাদের বাড়ির কাছে একবারে সীমান্তর লগে ভারতীয় পাকা রাস্তা। জি। এখানে বাস, ট্রাক এবং ভারতীয় সৈনিকদের গাড়ি রাতে দিনে 24 ঘন্টায় চলাচল করত। আচ্ছা। আমি একটা গাড়ি দেখলে অন্তত পক্ষে 100 গজলে দৌড়াই বাংলাদেশের ভিতরে আসতাম, এত বই পাইতাম। পরে বই ভাঙ্গাইলো বন্ধু বান্ধবরা খেলাধুলার মাধ্যমে। তখন এইভাবে বন্ধুরা আমারে নিল, নেওয়ার পরে গ্রামের নাম হইলো বজন্তিপুর। ওই গ্রামের পাহাড়ি একটা মাঠের মাঝে আমরা 15 ওভারের একটা খেলা খেললাম। ওয়ানডেও না, টি20ও না। ওকে। এভাবে ভালো খেলা দেখাইছি। দেখাইতে দেখাইতে আস্তে আস্তে একটা বন্ধুত্বের মতো গড়ে উঠতেছে ছেলেদের সাথে। জি। তখন একদিন আমার খাবারের নিমন্ত্রণ জানাইলো, স্মরণ করে একদিন নিমন্ত্রণ রাখলাম। আমিও খাইলাম, তাদেরকেও আমার বাড়িতে এনে খাওয়াইলাম। আচ্ছা। তখনকার তার কাটা বেড়া ছিল না, যে কোনো সময় যাওয়া আসা করা যেত। তখন আমি একদিন আস্তে আস্তে তার সাথে পরিচয় হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে উত্তুল দেব বর্মার বাড়ি কোথায়? ও আমার বাবার বন্ধু। আচ্ছা। তখন বললো যে উত্তুল দেব বর্মার বাড়ি হচ্ছে আটকুমুরা গ্রাম। একটা বাইসাইকেলের পিছনে বসে আমার নিয়ে গেছে। তখন দৌড়াই একজন মুরব্বী মহিলা বেরিয়ে আপনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন কেন? ওই যে অতুল দেব বর্মার সঙ্গে আমার বাবার মুখ থেকে শুনছি, আমার বাবার সঙ্গে হ্যাঁ। কাঁধে ভার দিয়া মুক্তিযোদ্ধাকে খাওয়াইছে। ওনার উতুল দেব বর্মার মা পাক করে দিছে, আর আমার বাবা ওনারে নিয়ে মুক্তিযোদ্ধার খাওয়াইতো। আচ্ছা, তো এই জন্য সত্য কিনা আমি যাচাই করতে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। তখন গিয়া পাইছি আমি উতুল দেব বর্মার বাড়িতে পাই নাই, ওনার মা রে পাইছি। যখন আমার বাবার নাম বলছি যে মোহাম্মদ কাশেম আলীর ছেলে আমি, তখন আমার মাথায় হাত দিছে, দিয়া আমার বাবার কথা জিজ্ঞাসা আসেনি বাইছে, আমি কে আছে? কই যে মুক্তি 71-এ দেখছিলাম, আর তো দেখি নাই। আমার কথা বললো যে আমিও বেশি দিন বাঁচবো না, হয়তো আমি একটু দেখতাম। তখন এইভাবে পরিচয় হইল, চিনলাম বাড়ি। একদিন বাড়িতে আসলাম আমি, আইসা খেলাধুলা, স্কুলে না গিয়ে খেলাধুলাত গেছি গা। বাবা আমার প্রশ্ন করছে কিছুদিন পর পরীক্ষা, তুমি কি শিখছো দেখি। আমি পারি নাই, বাবার প্রশ্ন উত্তর দিতে পারি নাই, খেলাধুলা মনোযোগ ছিল বেশি। আমার আব্বা এদিন আমারে কিছু শাসন করছে। তখন শাসন করছে একটু বেশি করে এলেছে। আমি রাগ কইরা ওই যে বাবার বন্ধুর বাড়ি চিন্নাইলাম, ওই বাড়িতে গেছি বেরোনি, যে দেখা করতে গেছিলেন যে অতুল দেব বর্মা। জি, হ্যাঁ। উতুল দেব বর্মার বাড়িতে গেছি, গিয়া কাউকে পাই না। ওনারা আবার কেউ টিচার, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ডাক্তার, বাড়িতে কেউ থাকে না। ওই যে বুড়া লোকটা আমি দেখছিলাম, আমার বাবারে দেখার ইচ্ছা পোষণ করছি, ওই লোকটার বেছে নাই, জি, এর ভিতরে মারা গেছে।
কষ্ট পাইছি, এখন কে দেখবে আমার, কে খাওয়াইবে। খেলাধুলার আরেকটা বন্ধু ছিল জালাইবাড়ি গ্রামের অজিত দেববর্মা নাম। জি। ওই অজিত দেববর্মার সাথে দেখা হইলো, চল বন্ধু আমার ঘরে। অতুল দেব বর্মার কি হতো এটা? এটা পাশের আরেকটা গ্রাম। অজিতের সাথে আপনার পরিচয়টা কিভাবে ছিল? ওই যে খেলাধুলার মধ্যে, খেলাধুলার মধ্যে ছিল তো, তো বললো যে চল আমার বাড়িতে। হ্যাঁ, জি। ওকে। চল ঠিক আছে, একটু জল খাই আমু। ওইভাবে গেলাম ওর বাড়িতে। যাওয়ার পরে ওনারা তো রিলিজিয়নের দিক থেকে হিন্দু ছিলেন। হিন্দুই ছিলেন। আচ্ছা। আর এখন- আপনারা তো মুসলমান। জি। আচ্ছা। তো একটু পানি খাওয়াইলো, আমরা তাদের বাংলা রুমে নিল, নিয়ে বসে একটু পানি খাওয়াইলো। খাওয়ার পরে আরেকজন লোক আইলো, কইলো যে আমি বীরেন দেববর্মা, আমার সাথে পরিচয় হইলো। আরেকজন আয়ে কইলো যে আমি নিহার দেববর্মা, আরেকজন আয়ে কইলো যে আমি সঞ্জয় দেববর্মা। আমার সাথে বন্ধুত্ব করলো। জি। কইরে আমারে সামনে পূজা আছে, পূজার দাওয়াত করছে যেন থাকি আমি ওইখানে। তো এইভাবে তাদের বাড়ি থেকে ফেরার পথে জি। একজন বৃদ্ধ বয়সের মহিলার সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এই মহিলাটা বললো, বাবা রে, সামনে তো আমার পূজা আছে, আমার একটা হাঁস দিতে পারবেন? হাঁস? জি। আচ্ছা। কি হাঁস দিতাম? বললো যে পায়ে যেন ছিদ্রি না থাকে, আমরা এটা আচ্ছা। পূজা করব। তখন আমার সাথে আরেকটা লোক আছিল, হিন্দু বাঙালি, নাম হয়েছে শঙ্কর। জি। শঙ্কর কইতেছে, আমি বুঝছি, তোমার আমি বুঝাই বলতেছি, তুমি আসো। ওকে। তখন আমি একদিন হাঁস পাইয়ে গেছি, ওই আমার বুঝাই বলার পরে আমি বাড়িতে এসে পড়ছি। আসে পরে আমার বন্ধু বান্ধবরা আবার আমার দাওয়াত করলো যে 8-10 দিন থাকতে হইব পূজায় গেলে। আমি সেই প্রস্তুতি নিয়ে আগে থেকেই বড় বড় তরমুজ লইছি, বাংলাদেশের লাল তরমুজ দেশি। আচ্ছা। দিয়ে আরো 2-3 জন লইছি বাড়া লোক আমার সাথে যাইবে তরমুজ নিয়ে। জি। কছিলা তাদেরকে নিয়েও আমি 10 দিন বেড়াই আছি ওইখানে। 10 দিন ওখানে থাকলে? জি, বন্ধুদের বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, আস্তে আস্তে বন্ধু বান্ধব খালি বাড়তেছে। আচ্ছা। আর খুব আদর করতেছে। আর আমাদের যে বাংলাদেশের যারা শরণার্থী হিসেবে আছেন, তাদের খুব প্রশংসা করতেছে। এমুককে চিনো, তমুককে চিনো, যে ফুলমিয়াকে চিনো, আসিমুদ্দিনকে চিনো, অচিনি। ওই সময়টাতে শরণার্থী হিসেবে ছিল 71 সময়টাতে? আচ্ছা। ওনারা তো এখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বলতেছে যে ফুলমিয়ার অনেক মহিষা ছিল, চিনো? আমি যে চিনি। তো এইভাবে আমি যখন তাদের সাথে ভালো আচরণ করি, ওনারাও আমার সাথে ভালো আচরণ করে। আমি যদি বলো সবই বলো, আমি এরকম একটা বুঝতে পারছি যে মানুষ দুনিয়ার ভিতরে সবাই বলো, কিন্তু আমি যদি ভালো হই। তখন আমার বাড়ি থেকে জানাইছে ওনারা নাকি মানুষ মাইরালা, উপজাতি মানুষ, এরা মুসলিম দেখলে মাইরালা, অনেক ধরনের বই বিতি দেখা, কুয়ায় ফালাই দেয়, মা বাপে যেন না যায় এরকম বই দেয়াছে। কিন্তু আমি তো তাদেরকে চিনে আসছি, বিশ্বাস করছি। জি। আপনি গিয়ে দেখলেন পুরোটাই উল্টো, যা বলেছে তার কথা কোনো মিল নাই। তখন ওই হাঁসের ব্যবস্থা হইলো, হাঁস নিয়ে গেলাম। এখন বাবা তুমি যাইবা না, আজকে আমার বাড়িতে থাকবা, আজকে আমার বাড়িতে থাকবা, খাইবা, সকালে তুমি তোমার অন্য বন্ধুর বাড়িতে যাবে। এটা অদ্ভুত সুন্দর একটা জীবন গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য। আমরা একেবারে ভূমিকাতে রয়েছে জীবন গল্পের। আর যিনি এখানে এসছেন, এই মহসিন, তার জীবনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ, কিন্তু একইভাবে তার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার সাথেও তার এক অন্যরকম মায়াবন্ধন। দেশকাল সীমানার প্রাচীর ভেদে মানুষ সবচেয়ে বড় সত্য, এই গল্পটাই উঠে আসবে আজকের এই জীবন গল্পে, মনে হচ্ছে তাই। তবে আসলে কোনো বাকি অনুমান করা যায় না জীবন গল্পের কোথায় গিয়ে আমরা থামবো বা কি হতে যাচ্ছে। বড় একটা সারপ্রাইজ থাকবে আজকের এই জীবন গল্পে পুরো বাংলাদেশের যারা শ্রোতা আছেন ঢাকা এফএম এর, তাদের সবার জন্য। সেটা আমি একটু পরেই জানিয়ে দেবো। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। বলুন তারপর। আমি যখন হাঁস নিয়ে গেছি, তখন ওই মহিলাটা বললো যে বাবা রে, আজকে আমার বাড়িতে থাকো তুমি। তখন আমি ওনার কথা, ঠিক আছে মায়ো, আমি আচ্ছা আপনার কথা রাখলাম, আমি সন্ধ্যার দিকে আসবো খাওয়ার টাইমে। জি। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আবার খেলাধুলা মারতে উঠলাম পাহাড়ের উপরে। বিকাল যখন, সন্ধ্যা যখন গনায় আসলো, তখন বন্ধু বান্ধবের সাথে ওই বাড়িতে চলে আসি আবার। তখন রাত্রে ওনারা আমার খাবার দিল, আতপ চালের ভাত, জুম দানের ভাত, আর দিল মাছ। ওকে। হাঁসের মাংস আমি খাই নাই। জুম চাষ মানে পাহাড়ে যেটা হয় আর কি। জি, জি। ওকে। হ্যাঁ। খুব ভালো লাগছে, বাদরা একটা সুগন্ধি, এবং তরকারি ছাড়া যদি লবণ মরিচ হয় পেট ভরে ভাত খাওয়া যাবে, মানে এত ভালো লেগেছে এত আপনার? ভালো লাগছে। ওকে। তখন এইভাবে আমি এই রাতটা কাটাইলাম। পরের দিন রাত পয়সে পরে সুন্দর একটা মেয়ে দেখা পাইলাম এই বাড়িতেই, আমার দেখে হাসতেছে। তে আমি ওই মহিলাটার জিগাইলাম যে উনি কে? কয়টা আমার মেয়ে। যে মহিলার জন্য আপনি হাঁস নিয়ে গেছেন? জি। আচ্ছা। খাবারের সময় হইলো সকালে, ওই মেয়েটাই খাবার নিয়ে আসছে। তখন আমরা তিনজনের 3 প্লেট খাবার দিছে, কিন্তু দেখতেছি ওই মেয়েটা
তিনজনের ভিতরে আমারই একটু খেয়াল করে অন্য চোখে, যেমন আমার দেখো বলো খুব ভালো করেই করে, খেয়াল করে আমাকে। আলাদা একটা অ্যাটেনশন দিচ্ছে জি, আপনার দিকে। হ্যাঁ। ওইখানে কোনো বাথরুম ছিল না। আচ্ছা আমরা এক সময় খুব চিন্তায় পড়ে গেছি, অনেক তিনজনে অনেক সময় আলোচনা করছি কি করব, না বলবো তাদেরকে। তখন বললো যে আমাদের এই জালাই বাড়িতে কোনো বাথরুম নাই, আর এটা ত্রিপুরার মানুষ তো বোঝোই জঙ্গলি, নিজেই কয় যে এখনো আদি যুগেই আছে। এবং এটা শুধু ত্রিপুরার মানে ত্রিপুরার প্রতি রেসপেক্ট রেখে আমরা বলছি, এটা ইন্ডিয়ারই একটা বড় সমস্যা, জি, জি। পুরা ইন্ডিয়া জুড়েই একটা বড় সমস্যা। হ্যাঁ বলেন। ত্রিপুরাতে বেশি ছিল তখন। আচ্ছা, তখন বাথরুম নাই, আমার এক বোতল পানি দিয়ে কইছে ওই জঙ্গলে চলে যা, তুই ওরা কইরা তুই করে কথা বলে। তুই হ্যাঁ কইরা কথা বলে, আর জঙ্গলে যা, যদি জল ছট পরে গাছে পাতা আছে মাটি আছে। ওকে ওকে। বর্তমানে কিন্তু ঘরে ঘরে আছে বর্তমানে, এখন তো change হয়ে গেছে। এখন মানে খুব ভালো উন্নত। ওকে ওকে। পানির ফিল্টার বাথরুমে খুব, তারা এখন বর্তমানে ত্রিপুরার আগায় আছে। জি। ওই জঙ্গলগুলোও নাই। ভারত সরকার কিছু সহযোগিতা করে বর্তমানে রাবার বাগান লাগাই দিছে। আচ্ছা এইভাবে পরিচয় হইলো, মানে মেয়েটা আমারে একটা গামছা পাঁচরা দিল, যে আমি জিন্সের প্যান্ট পরে গেছিলাম, যে তুমি এটা খুইলা পাঁচরা একটা বেজাইবা, একটা পুকুর আছে, আমি তো কুয়াতে জল তুলে দিতে হয়, ভাবলাম এই টানাটানির সে ছোট্ট একটা পুকুর আছে, এটাতে গোসল দিব আজকাল, যেমন হোক পানি, ওইখানে গোসল দিলাম, ভালো লাগছে। পাঁচরা আর পড়তে পারি না, পাঁচরা এদিকে পড়লে ওইদিকে যায়, একটা সমস্যা পড়ে গেছে। এইভাবে মনে করেন আমারে আমি ওনাদের বাড়িতে গেছি, আমার জামা কাপড় ওই রুদ্রে শুকানি দিছে, জি। আমার গুলা ধুলাই দিয়া, কিন্তু আমার খুব যত্ন করছে, আর বলে দিছে আরেকবার যদি আসেন তাহলে আপনার বাংলাদেশের পোশাক নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। ওখানে কি আপনি কি ওদের পোশাকই পরতেন, লুঙ্গি টুঙ্গি যেটা হয়? প্যান্ট একটা শার্ট পরে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তখন এভাবে ঘুরাইতে ঘুরাইতে আইসা পড়ি বাংলাদেশে। বাংলাদেশে আইসা মারে শোনাই, বাবারে শোনাই, বাবা খুব খুশি হয়েছেন এই কথা শুনে। জি। বাবার বন্ধু বান্ধব পরিচিত লোকদের, বাবা যে যে জায়গায় গেছে আমি এই জায়গায় গেছি, বাবা যে কথা বলছিল মুক্তিযোদ্ধাদের শরণার্থী ক্যাম্প এখানে ছিল, এগুলো আমি দেখছি, এবং পঞ্চবটি শিবির এখনো একটা আছে। এত ভালো লাগছে, আমি এখন আর বাংলাদেশে মন টিকে না, লেখাপড়া তো শেষ গেছে, যাই অবস্থা। কোন ক্লাসের ঘটনা এটা? তখন আমি ক্লাস 8 পাস করছি। ক্লাস 8 পাস করছেন, ওকে। তখন আমি ওই বজন্তপুর দিয়ে বাংলাদেশে আইসা পড়ি। বাংলাদেশে আসার পথে আমরা যে দিকে আসতেছি, এখানে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বিরাট বড়, অনেক বড়, অনেক বড়। এই ক্যাম্পটার কাছ দিয়া একটা রাস্তা গেছে বজন্তিপুর। জি। চা বাগান, এক পাশে চা বাগান, আরেক পাশে এমনিতেই কিছু জমি আছে, আর এমনি পড়ে রয়েছে অনেক জমি, বন জঙ্গল। তখন এদিকে আসতেছি, হঠাৎ চাইয়া দেখি যে একজন শিখ পাঞ্জাব দেখা যায়। আমরা, আমার সাথে যে ছেলেটা আছেন সে খুবই বই পাইছে, আমার শার্ট আর ছাড়ে না, এইভাবে যে ধরছে আর ছাড়ে না। কতটুকু সামনে আসছি, আয়সা দিহি শিখ পাঞ্জাবের মাথা, আমরা দূর থেকে শুধু মাথা দেখছি, অনেক উঁচা লম্বা দাড়িওয়ালা। আরেকটা লোকের মাথা দেখা যায় আরো 5 আঙ্গুল নিচে, ওনাতে 5 আঙ্গুল ছোট, আর কিছু দেখা যায় না। কতটুকু সামনে আগাইছি দিই 12-13 জন বিএসএফ সাথে। ওকে। সিভিল পোশাক ছিল, পিডি শু আর খাকি প্যান্ট, সাদা গেঞ্জি। বিএসএফ গুলার পাঞ্জাবিরা ছিল ঠিক পাঞ্জাবি, ওই দাড়িও আছে, পাগড়িও আছে মাথায়। আরেকজন শিখ, নাম হয়েছে মানে আব্দুর রাহিম, উনি মুসলমান ছিলেন, কিন্তু ওই তার ফুসটা ছিল শিখ, শিখ পাঞ্জাব কইতো এরকম আর কি, আমরা যেটা বুঝতাম তখন। আমরা দেখে সেটা বলতেছি, আমরা কিছু না কিছু প্রশ্ন করব, আমরা পোশাক আশাক জুতা বেল্ট দেখলে বাংলাদেশি চিল মারা বুঝে ভালাইব। আচ্ছা। চলো আমরা দক্ষিণ দিকে ফিরে প্রস্রাব করি, দাঁড়ায় দুজন দাঁড়ায় প্রস্রাব করলে বুঝবো যে আমরা ইন্ডিয়ার লোক। আচ্ছা। কারণ আমরা তো বসে প্রস্রাব করি। তখন আমরা দাঁড়ায় প্রস্রাব করতে লাগলাম, ওনার আমরা পিছন দিয়ে কাটতে যাইতেছে, আমরা পার হয়ে গেছে গা। তখন কৃষ্ণা কয়ে একটা ছেলে আছে, গুরু টুরু রাখতো, ভারতীয় হিন্দু বাঙালি, ওই কইতেছে দোষ জাগা জাগা, আমি কিছু কমো না, তারা জাগা। আমরা প্রস্রাব করে শেষ করতে পারছি না, 10-12 সামনে গিয়ে বলে দিছে 2টা বাঙালি, বাংলাদেশ থেকে এসে শেখ, আর দিছে আমরা দৌড়ানি, আমরাও দিলাম দৌড়। দুরান্তি দিছে, কিছু একটা জিজ্ঞাসা করলো আমরা, আসলে কিছু করতো না ওনারা, কিছুই করতো না বাঙালিরে, মানে এইরকম একটা সম্পর্ক ছিল। জি, জি। আপনি যেই সময় গল্প বলছেন, এটা কত সালের গল্প? এটা 1996। 96 দিকে। আচ্ছা। তখন আমরা এদিকে পার হইয়া পড়ছি দৌড়াইয়া, আমার সাথে যে বন্ধু ছেলেটা বাড়ি তো আইসা বসবে না, ধরে নিয়ে যাবে,
এরকম ভয় পেয়েছি। আচ্ছা, এরকম একটা ভয় পেয়েছে সে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমরা বস আমার বোনের বাড়িতে আসলাম, একই গ্রাম, পাশের বাড়ি। বোনের বাড়ি থেকে যাওয়ার পরে বনে বাজলো খই, ধান দিয়ে খই বাজছে। খই বাজার পরে কি আমরা ধান বাচ্চা খামু, এটার একটা বাসা লাগে, কিন্তু আমরা না বাচ্চা আপরে খাইতেছি, দৌড়াইছি যে বেশি। পরে বইনে কইলো আজ পর্যন্ত এই অঞ্চলের কোনো রেকর্ড নাই, একটাই রেকর্ড আছে যে এখানে আমাদের বিডিআর ক্যাম্পের প্লাগটা উড়ে এখানে একটা লাশ আছে। যেমন কইলো যে একজন লোক তারাবি নামাজ পড়া টুপি খুইলা সাতছি ভরা কোরআন শরীফ মুখস্থ ছিল, খালি শুইতে গেছিল, দরজা বরাবর ব্রাশ ফায়ার করে মেরে দিছে, যে এখানে সে লাশটা পড়ছে এখানে প্লাগটা উড়ে আর বিডিআর ক্যাম্প হয়েছে। এটা আপনাদের মানে লোক কথা ওইখানকার লোক প্রচলিত আছে। হ্যাঁ, বাস্তব, এটা সত্য ঘটনা। আচ্ছা, একজন খারাপ লোক মারতে আইয়া ভালো লোক মেরে গেছিল। ও যাক, এদিকে যাবো না। তারপর বাড়িতে আইসা করি, আমার তো আর ভালো লাগে না। আমি যে আদর পাইছি ইন্ডিয়াতে, ত্রিপুরারা, হিন্দু বাঙালিরা বা লেবাররা যে আদর করছে, আমি তার সাথে ভাষা এবং মিল্লা চলে আসতে পারছি, আমার খুবই ভালো লাগছে। এরকমটা বাংলাদেশ তখন ছিল না। আর আমার ভালো লাগতো না লেখাপড়া, মা বাপ যতই আমার পড়ার টেবিলে বসে, তো আমার চৌকে কিন্তু ওইগুলোই বাসতো। এই কি আদর যত্ন। দেখলাম পাহাড় পর্বত, কি সুন্দর মনোরম পরিবেশ, মানে কেউ কাউরে লাগালাগি নাই, গরু বাছুর পালাপালি নাই, ছেড়ে রাখছে, দুমছে খাইতেছে, বাচ্চা দিতেছে খাইতেছে, ডাক দিলে বাড়িতে এসে পড়ে গরু, দুধ দেয়। এইভাবে বেশি দুধই খাইছি, দুধ বেশি। মরিচ। মানে ওরা তো সবাই ত্রিপুরা ছিল না, ওদেরকে কি বলা হতো? মানে আমাদের যেমন বাঙালি বলে, ওদেরকে কি বলে? বলে দেববর্মা। দেববর্মা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন আবার আমি ওইখানে যাই। যেই ভদ্রমহিলা বা সে সময় তো আসলে কিশোরী বলবো, জি। যার বাড়িতে আপনি এই হাঁস দিলেন জি। ওদের পূজা সম্পন্ন করার জন্য, ওনার নাম কি ছিল? তখন শান্তনা দেববর্মা। আর ওনার মেয়ে যিনি আপনাকে একটু অন্য চোখে দেখতেছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল সোনুমালা দেববর্মা। সোনুমালা দেববর্মা। ওকে, অদ্ভুত একটা স্টোরির দিকে আগাচ্ছি আমরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে আছি। দুইটা এনভায়রনমেন্ট আলাদা, দুইটা কালচার আলাদা, এবং সম্পর্কটা কোন দিকে যাচ্ছে উই ডোন্ট নো, বাট কিছু একটা ঘটবে যেটা আনথিঙ্কেবল। বলুন তারপর। তখন আমি আবার পড়ার টেবিলে মন বসে না, আমি আবার কাপড় চোপড় গুছাইতেছি, যে এবার ভালো করে বলছিল যে কাপড় নেওয়ার মানে জন্য। বিএসএফ এর ভয় থাকার পরেও আপনি যেভাবেই হোক না কেন কাপড় চোপড় নিয়ে আবার যাবেন আস্তে ওখানে। আস্তে বিএসএফ এর বইটা আমার কাইটে উঠতেছে, আর আমি ভালো করে আমার কাপড় লইছি, আমার বড় ভাইয়ের কাপড় লইছি, ব্যাগটা টাস করে বাঁধছি, বাইন্দা ওই আবার রওনা দিলাম ওইদিকে একা। যাইতে 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 কিছুক্ষণ ভিতরে গেলাম, একটা ডিপ কল আছে ভারতের, 16-17টা মুখ দিয়ে একবারে পানি আসে, এখান থেকে পানি খাইলাম, মিষ্টি পানি। পানি খাওয়ার পরে সুমন কো একজন হিন্দু বাঙালি আছে, সে আমার ব্যাগটারে আম গাছে টিলায় নিয়ে তুলে দিয়ে আসে। তখন আমি টিলাটা, বাকিটা পাহাড়, একটু মরুভূমির মতো, ঘরবাড়ি নাই। একসময় ছিল ওইখানকার উগ্রবাদীরা আগুন জ্বালায় পুড়ে দিছে, কিভাবে একটা দাঙ্গা হয়ে পুড়ে গেছে আমার সঠিক খেয়াল নাই। আমি এইদিকে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা পাহাড়ের ভিতরে দেখি একটা এরকম লতা, এভাবে পেঁচাইতে পেঁচাইতে একটা কুরসা গাছ, একটা পিছলাই গাছ, মানে কয়েকটা পাহাড়িয়া গাছ পেঁচাই রাখছে আর কি। মনে মনে কই যে এই লতাটা তো খুব সুন্দর, আমি যাইতে নিয়ে যাবো, লতাটা নিয়ে যাবো, এরকম লতা বাংলাদেশে নাই। যখন ধরতে গেছি, পট করে চাইদি লতার নিচে একটা মুখ দেখা যায়, একটা জিব্বা বের হয়েছে, এবং লতার কালারের সাথে একদম এক কালার। জি, এটার কালারটা ছিল বেতলত, জালি বেতের মতো সাদা। জি, আমি এরকম দেখি না, আমার কান্না আঙ্গুলের মতো চিকন। আমি একটা অনুমান করছি 6 পেঁচ 3 গাছ নিয়া, মানে এটা কি সাপ আসলে, তাই জি, তো? 6 পেঁচ যদি 6 হাত করে হয়, 318 হাত লম্বা। ওরে বাবা, আমার জীবনে এরকম সাপ দেখি নাই। তখন আমি তো বেত মনে করে ধরে লেছিলাম, কিন্তু আমি যদি মাথার জিপটা না দেখতাম নিচে এরকম করে, নিচে পাগড়ির ভিতর দিয়ে নিচে এরকম করে, মাথার নিচে ছিল। জি। ওকে, দেখার পরে আমি আস্তে করে সরে গেছি গে। আমি পড়ছি ইন্নাহু ইয়াকিদুন আকাইদ ওয়া আকিদু কাইদ, সালামুন আলা নুহিল ফিল আলামিন, সালামুন আলা নুহিল ফিল আলামিন। বই পাইয়া আমি কিছু দুই একটা দোয়া জানতাম, আমার দাদা মক্তব দিয়ে গেছে, আমাদের দাদা দান করে গেছে, এটা বাড়ির একবারে বাড়ির পাশে, যার কারণে এগুলো একটু জানতাম। আচ্ছা, তখন এই বইটা পাইয়া পাইয়া আমি গেছি, আমার উঠছে জ্বর, যাইতে যাইতে জ্বর উঠছে। এক বট গাছ তলে গেলাম, গিয়া খুব রুদ্র। আপনার বাড়ি থেকে ওই ভদ্রমহিলার বাড়ি কতদূর ছিল? কত মাইল? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। এগুলো হেঁটে যেতে হতো? জি, আচ্ছা। পাহাড়ের উপর দিয়ে। বট গাছ তলে বসলাম, খুব পানি জানে চাইছিল আমার বয়ের ছুটে, জ্বরও আইসা পড়ছে শরীরে, কিন্তু পানি না। বট গাছের তলে 15 মিনিট বহার পরে পানির কাজ হয়ে গেছে বট গাছের ছায়া, এত মিষ্টি ছায়া বট গাছের, বড় বট গাছের। যাক, একটু ঠান্ডা হওয়ার পরে হাঁটতে হাঁটতে
যাইতেছি, একটা টিলা নামতেছি, পাহাড়। এগুলো থেকে আশেপাশে কোনো লোকজন নাই না? জি না। মানে টিলা- কতটা সুন্দর হতে পারে মৌলভীবাজার চা অঞ্চলে যারা বেড়াতে গেছেন বা এইসব পাহাড় দেখেছেন ওইসব ত্রিপুরা অঞ্চলের, তারা বুঝবেন যে আসলে ও যেটা বর্ণনা দিচ্ছে সেটা আসলে প্রকৃতি মানে নিজের হাতে সাজিয়েছে এরকম সুন্দর। আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল, যে কারণে আমি ওকে মানে বুঝতে পারছি আসলে ও যেটা বলতে চাচ্ছে। হ্যাঁ, তখন আমি এভাবে যাই গিয়া পুকুরের পানিতে, একটা ছোট একটা পুকুর, ওই যে গোলাপ পানি, জি। এটাতে একটু হাত মুখ ধুইলাম, ধর পানি হাতে নিয়ে দিই, হাতে নিলে পানি পরিষ্কার, কিন্তু ওই পুকুরে পানি গোলা, মাটির রং এটা। তখন এইভাবে যাই, আস্তে আস্তে যাই, উপরে উঠতেছি, ওটার পাহাড়ের উঠতেছি জালাইবাড়ি, যে মহিলাটা আমার একটু ভালো পেত তার বাড়ির উদ্দেশ্য করিয়া। এমনিতেই তার ভাবি একজন আছে, টিএসআর এর মেজর উত্তম দেববর্মারের বউ। তো উনি আমারে কইতাছে, ওই শান্তনা শান্তনা কয়ে ডাকতেছে, মেয়েটার নাম তো শান্তনা ছিল, শান্তনা কি জানি একটা কয়েক বরক বাসা দিয়ে কইছে যে ওই ছেলে ডাইছে। হে দৌড়াইয়া বেরোইছে, বাড়িয়ে দেখছে ওর পরনে মনে হয় কোনো খারাপ অবস্থা ছিল, পারিবারিক কাজ করতেছে আর কি। সে মাথাটা একটু বের করে জানলা দিয়ে, দক্ষিণের জানলা দিয়ে মাথাটা বের করে আমার দেখলো, দেখে আমার হাত দিয়ে ডাক দিছে, আইসা পড়ো, সমস্যা নেই। আমি ঘরে গেছি, গিয়া মারে পাইছি, ওই যে মাটির ঘর তো, লেপা দিতেছে। মা কেমন আছেন? বালা। বালা বাবা, তুমি ওইলে কেমন আছে? আমিও ভালো আছি। ও মা বলে বলতেন না? মা ডাকতাম, আচ্ছা। যেহেতু মা সন্তানের মতো আদর করতো, আমার আগলাই রাখতো। আচ্ছা, ওনারা ফ্যামিলি মেম্বার কয়জন ছিল ওনাদের? ওনারা ছিল 6 ভাই 3 বোন। বাবা? বাবা একজন। না, কিন্তু বাবা বেঁচে ছিল কিনা সেটা জিজ্ঞেস হ্যাঁ, করছি। বেঁচে বাবা তো ছিল, একজনই থাকবে। বেঁচে ছিল। ওকে, সো বাবা বেঁচে ছিল, 6 ভাই 3 বোন, 9 জন, 10 জন, 11 জন মেম্বার। জি। এই 11 জন কি সবাই কৃষি কাজের উপর নির্ভর? না, সবাই বাড়িতে না। তাহলে বাকি সবাই মেম্বাররা কোথায় ছিল? আমি বাড়িতে গিয়ে পাইছিলাম তখন এক ভাই সিমনা নানির বাড়িতে থাকে। আচ্ছা। নানির কোনো ছেলে নাই, মেয়ে আছে। এবং ওরা আর্থিকভাবে সচ্ছল ছিল ওই সময়? যে সচ্ছল ছিল। তারপরেও এত মেম্বার থাকার পরেও আপনি যখন যেতেন, মেহমান তার সন্তানের মতো দেখতো? জি। বুঝুন, যাদের সম্পর্কে আমরা এরকম ধারণা পোষণ করি ওরা আসলে কতটা অতিথি পরায়ণ। যাই হোক, তারপর ওই ঘরের পুরুষ লোকটার নাম ছিল হরে কৃষ্ণ দেববর্মা। আচ্ছা, ওনার 116 বিঘা জমি ছিল। ওরে বাবা। ওকে, তাহলে আর কি লাগে? উনি দানবীরও ছিলেন, মানুষের ভালোবাসতেন, এমনি দিয়ে দিতেন। অনেক বাঙালি আছে এমনি এখনো করে খেতেছে ওই ওনার জমিগুলা? জি জি। আচ্ছা, উনি এখন নাই, বর্তমানে নাই, চলে গেছেন। আমাকে যখন ডাকলো তখন আমি গেলাম, মা কেমন আছেন? বালা। বাবা তুমি কেমন আছো? আমার ওনার বাম হাতটা ভালো ছিল, আমার মাথায় হাত দিয়ে বলছে যে বাবা তুমি কেমন আছো? ভালো আছি। বাবা রে, তুমি যে গেলা, আর তো অনেকদিন ধরে তোমারে দেখছে না, মায়াটাও 2-3 দিন ধরে খাইছে না, কি জানি হইলো, তুমি মায়াটারে একটু বুঝাইয়া যাও, আমারে কইলো। আমি কইলাম ঠিক আছে আম্মা। মা ডাকতাম, মা ঠিক আছে, ওনারাও মা ডাকতো। আমরা বাড়িতে আমার মাকে আম্মা ডাকি। জি। আচ্ছা ঠিক আছে মা। মেয়েটা খায় না মানে কোন মেয়ে? ওনার যে মেয়েটা আপনাকে একটু অন্য চোখে তাকাইতো? একটু তাকাইতো। আচ্ছা। তখন আমি যে গেলাম, কি হয়েছে তোমার, তুমি নাকি খাও না? কাছে ডেকে আনছি। ওনার ফুফু ডাকতো ওনারে সঙ্গীতা বলে। আচ্ছা, সঙ্গীতা বলে ডাকতো। আমি যে গেলাম, সঙ্গীতা ডাকলো যে তোমার এত নাম কি? দেখবা আরেকটু থাকলে আরো দেখবা যে আরেকজনে আরেকটা নাম ডাকবো। তখন ওনার ফুফা আরেকজন এসে ডাকলো, ওই কর্ম। আমি যে গেলাম, কর্ম মানে কি? সুন্দরকে কর্ম বলে, আদর করে কর্ম বলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাক তুমি নাকি খাবার দাবার ছেড়ে দিছো, কি হয়েছে তোমার? না, আমার তো শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, মন যা আছে তাই তো খায়, জোর করে কেউ কি কিছু খাওয়ানি যায়? আমি কি না। তারপরও তুমি মনের ভিতরে অন্য কোনো জিনিস আছে নাকি, না কোনো সমস্যা আছে? কোন একটা বিয়ের আলাপ পাইছিন, এতে আমার মনটা একটু খারাপ, এই জন্য খাবার দাবার কমাই দিছি। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা। আরো একটি ছোট্ট একটা বিরতি। অদ্ভুত সুন্দর একটা গল্প আজকে আমরা শুনছি, প্রকৃতি, পরিবেশ এবং মানুষ সবকিছু মিলিয়ে 2 দেশের গল্প, ইন্ডিয়া বনাম বাংলাদেশ এবং সীমান্তবর্তী এলাকার একটা গ্রাম মৌলভীবাজারের, যেটার পরিচয় আমরা একদম প্রথম থেকে দিয়েছি। সেখানকার 2 জন ছেলে মেয়ে, একজন মেয়ে হচ্ছেন ভারতের, ছেলে হচ্ছে বাংলাদেশের। এবং এটাই হচ্ছে ঢাকা এফএমে আমার ক্যারিয়ারের অন্যতম একটা অনুষ্ঠান, যেটা ঢাকা এফএমের নেটওয়ার্কটা আসলে কত বড় আপনারা, আমি যখন প্রথমে বলছিলাম আপনাদেরকে যে ইটস আ হিউজ প্ল্যাটফর্ম ফর জীবন গল্প কিংবা সিক্রেটস বা আরো যে অনুষ্ঠানগুলো আছে। এই ছেলেটি সেই সীমান্তবর্তী অঞ্চলে থাকে, সেখান থেকে মাত্র 2টো এপিসোড শুনেছে আমাদের জীবন গল্পের। তারপরে সে আমাদের এখানে ফোন করেছে এবং আমরা তাকে এনেছি, পুরো পরিবার এই মুহূর্তে ঢাকা এফএমের স্টুডিওতে। এবং আনথিঙ্কেবল ব্যাপার হচ্ছে, উনি ছাড়া বাকি যারা এসছেন তারা এই প্রথম ঢাকা শহরে এসছে।
চিন্তা করে দেখুন কি অবস্থা। আমরা মাত্র 2 মিনিটের বিরতি যেখানে ছিলাম মহসিন, তারপর কি হলো? আমি জিজ্ঞাসলাম যে কি হয়েছে তোমার, তুমি বিয়ে খাওয়া শাদীর দাওয়া বিষয়, করো না? হ্যাঁ। বললো যে আমার তো একটা বিয়ে ছিল, এরপর থেকে আমার মনটা একটু খারাপ। তো বিয়ে তো ভালো কথাই, কিন্তু মেয়ে যখন হইছো একদিন বিয়ে বইতেই হইব। জি। সে বলল যে কথাটা তো ঠিক, কিন্তু আমার তো একটা পছন্দ আছে। ব্যাপার আছে, রাইট। কি তোমার পছন্দ কি আমারে বলো, যে আমি মারে বলবো। বললো যে তোমার কি বলবো, তুমি কি বুঝো না আমার কি পছন্দ? আমি কি না, আমি বুঝি না। আচ্ছা যাক, বুঝাবুঝি পরে, আগে বলো পাত্রটা কে, চিনো তুমি? আমারই একজন ফুফাতো ভাই, কিন্তু বয়স্ক অনেক বড়, আমার বড় ভাইয়ের বড়। তাইলে এটা কেমন করে হয়? তারপর আমি এই কথা বললে আচ্ছা ঠিক আছে আমি একটু আসি, তখন আমার হাতে টান দিয়ে ধরছি মেয়েটা। আচ্ছা, কর্ম। জি, সান্ত্বনা। সান্ত্বনা কর্মসঙ্গীতা একটাই। আচ্ছা, জি। আমার হাতে টান দিয়ে ধরছে, আমি তুমি আমার হাতে টান দিছো, যদি দেখে তোমার ভাইয়েরা তাইলে তো আমাকে শেষ। আমার আব্বা বলছিল যে কাইটা কুয়াতে ফেলাই দে, এটাই সত্য হবে। ওকে। তখন কয় না, আমি আছি, আমি তোমারে বাঁচাইবো, কেউ তোমারে কাইটা কুয়াতে ফেলাইতে দিত না, আগে আমার ফেলাইতে হইব। আচ্ছা। আচ্ছা কি চাও তুমি? তখন হে কইল বাংলাতে না কইয়া আমার কইল মুন্না আংনন হামযজ্ঞ। আঙ্গঙ্গ আংনন হামযজ্ঞ, আন্নন হাংযজ্ঞ। আমি শিখে যাচ্ছি আজকে কিছু ভাষা। ওকে, তাইলে মানে আমি জিজ্ঞেলাম যে মানে কি? মানে বুঝো না? না, আমি তোমাকে ভালোবাসি। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে সান্ত্বনা, তাইলে তো তুমি ভালো করে বাসাও জানো, আবার বলতে পারো আমাকে 4-5টা ভাষা শিখাও, যেন আমি ত্রিপুরা রাজ্যে আসা বিপদ থেকে মুক্ত হইতে পারি, বিপদ সংকট যেন পাই, কেউ আমার বিরুদ্ধে সমালোচনা করলে যেন আমি বুঝতে পারি। রাইট। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, এই বরক পাইতঙ্গ লোকক সমান কইয়া চলে যাইতেছে। আচ্ছা। কি তুমি কি বলছো? মানে আর কিছু বলে নাই, হয়ে গেছে গা। তখন একজন গোপাল কইয়া একজন হিন্দু গরিব লোক আসলো আর কি বাড়িতে। তখন গোপাল আইয়া কইতেছে, কয় রাখবেন কুমড়া কাঁঠাল কুমড়া। তো গোপাল আমি চিনি। আচ্ছা। তখন আমি গোপালটা দেখলাম, আমার দেখে কইতেছে, ওই আমার এইভাবে ডাকতো, মুশন এখানে কি বেটা তুই? আমি কিন্তু কাকারে বইলা দিব। আমারে কইতেছে, আমি ঠিক আছে যাও, তোমার তো মাথা ঠিক নাই, তুমি বইলা দিও কাকারে। তুমি কাকার দ্বারা যাইতে যেতে কিছু মনে থাকবে না, আমি আবার বলতেছি। তখন ওই আবার আসছে, আমি বললাম যে তুমি কি বইলে গেছিলা? হয় আমি বলছিলাম যে বরক পাইতঙ্গ উল্লোকক সমান, তার মানে লোক আসতেছে পরে কথা বলবো। এর কারণ কি, লোক তো এটা গোপাল করে, গোপাল তো বাঙালিরা আমাদেরকে অনেক হিংসা করে। কারণ বাঙালিরা তো বাংলাদেশ থেকে আসছে, আর আমরা তো ওই দেশের নাগরিক। আমরা জায়গা দিছি, থাই যুদ্ধের সময় আসে আর গেছে না, ওইখানে রয়েছে। আমার একটা বুঝ দিল। আচ্ছা ঠিক আছে, বুঝ পাইলাম, তুমি আমার এতই ভালোবাসো। কহ ঠিক আছে, আমিও তোমারও ভালোবাসি। আমিও জীবনে যত মেয়ে দেখছি সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো লাগছে তোমারে। তোমার মতো শান্ত, সুষ্ঠু এবং ভদ্র মেজাজের মানুষ আমি উপজাতিদের ভিতরে পাবো কল্পনাই করি নাই। যেমন তোমাকে উপজাতিদের দেবতা বললেই চলে, আমি এভাবে হেরে করছি, কারণ তার ভিতরে আমি কোনোদিন অন্য কোনো জিনিস পাই। মানে এটা কি আপনার ভিতর থেকে ভালো লাগাটা ছিল? জি, মানে আমার ভিতরও ভালো লাগা ছিল, কিন্তু আমি প্রকাশ করি না। আচ্ছা, মানে মেয়েটাকে ভালো লাগতো। কি যেন বলছিলেন, কর্ম, আর আরেকটা নাম যেন কি ছিল? সঙ্গীতাকে আপনার ভালো লাগতো? জি। ওকে। তখন আমার ভালো লাগতো তার আচার আচরণ, ব্যবহার। আমি মনে মনে একদিন দেখে আমি চিন্তা করছি যে এরকম একটা মানুষের জীবনে আর কি লাগে, আর কিছুই লাগে না। দেখা যাক আল্লাহ কি করে আস্তে আস্তে সামনে। তখন সে যখন আমার ভালোবাসার প্রস্তাব দিছে, আমিও তাকে প্রস্তাব দিছি, তাকে আমি নিরাশ করি নাই, হাসাইছি। কারণ নিরাশ করলে যদি আমার ক্ষতি হয়, আমি ওই দিকেও খুব খেয়াল রাখতাম আমার নিজেকে নিয়ে। কারণ ওই দেশে আমি একদিন নিজেও দেখছি, ওই দেশে বেড়ানি থাকা অবস্থা গরু চুর উঠলো বাংলাদেশ থেকে, দৌড়াইয়া ধরলো চোর, ওরাই ধরলো চুর করতে করতে চোর দৌড়াইতেছে। এখন যদি আমি ঘরে শুয়া থাকি, তাইলে আমি চোর আনছি, আমিও দৌড়াইলাম চোর কইয়া। তো আপনি দৌড়াইতে দৌড়ে লেলো এক চোর। আচ্ছা। দৌড়াইতে মনে করেন দৌড়ে লেলাম একজন। আমার হাতে ধরা পড়ে নাই, কিন্তু আমার পরিচিত লোকজনের হাতে ভারতের ভিতরে ধরা খাইছে। আমরা প্রথমে গরুর পায়ের ছাপ দেখে দৌড়াইলাম পিছনে, পরে ঠিক গরু পাইয়ে গেছি। আগে গরু পাইছি, 2টা গরু আবার গাবি ওইখানে রাস্তায় বাচ্চা দিছে, যার কারণে 2টা নিয়ে আগাইতে পারছে না, একটু সমস্যা ছিল চোরা। নাই তো মানে কি ওই ত্রিপুরের যারা ছিল ওরা
গরু ছেড়ে দিয়ে রাখতো, আর এখানে আমরা বাঙালিরা গিয়ে ওগুলো চুরি করতাম। জি, কোন 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 গরু আছে, এই ঘর আছে মনে হয় বড় বড় গাছ দিয়া ফাঁকা ফাঁকা করে করে গাইরে রাখছে, এটা একটা ঘর। ও, এরকম আছিল আর কি, যেমন চুরি 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 করলে করাটা খুব সহজ ছিল, চুরের যেন কষ্ট না হয় চুরি করতে, এরকম ভাবে ওরা গরু পালতো। মানে কি, মানে চোরের কষ্ট না হোক। ওনারা তো ঘর বাড়ি বানাইতো না গরুর জন্য, গরু ছাড়া থাকতো, ফসল আবাদ করতো কম, জুমের সময় খালি একটু বেড়া টেরা দিয়া। আচ্ছা, ওই পাহাড়ে যেটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, পাহাড়ে তো গাছের অভাব নেই, গরু ইচ্ছা মতে খাইতো। ওকে। তখন দৌড়াইলো, দৌড়াইয়া ধরলো, ধরার পরে ওই যে এক চুর লুকাইয়া গেছে যে গাবি বাচ্চা সহ চুরি করে আজকে নিয়ে যাবো, গরু যখন কষ্ট করে আনছি এত পথ, বাকি পথ নিয়ে যাবো, এরকম একটা মনোভাব ধরছিল আর কি, লুকাই আসিল। তখন উপজাতিরা এরা খুব চালাক, তারা দেশীয় অস্ত্র তীর ধনুক লইয়া বের দিছে একটা জঙ্গল। বের দেওয়াতে দুইটা শিয়াল পাইছে, শিয়াল দুইটা মারছে, শিয়াল দুইটা মারছে, মারা একজনের দুইজনে কইরা এর মধ্যখানে ঝুলাইয়া বাইন্দা পাও দিয়ে ঝুলাইয়া বস লইয়া যাইতেছে। আর আমরা অপেক্ষা করতেছি, আমরাও বেরের এক মাথায় আছি, অনেক বড় জঙ্গল এটা, আমাদের কাছে কোনো খবর আসে না। ওই বেরের মাঝে আর চিরুনি অভিযানের মতো মনে করেন থাবাই থাবাই পায়ে লিল এক সুর শুয়া রয়েছে, এটারে 3-4টা ফাড়া দিছে না গায়ে দিছে, এটা উফ শব্দ করে নাই, যেন না বুঝে আমি আছি। হালকা পানি, হালকা জঙ্গল একটা জায়গা, পাহাড়ের থেকে পানি সুর ধরে যে এখানে পড়তো, এটা একটা কুয়োর মতো হয়ে গেছিল এখানে। ধরে নিচে নেওয়ার পরে ওই বাড়িতে একটা টেবিলের ভিতরে উল্টা শোয়ে অনেক পিটাইছে, দেখছি, আমার আবার দেখতেও দিত না। এই মেয়েটা আমার দেখতে দিত না, কইতো আমি খুব ভয় পাই, আমি ভয় পাই, তুমি ভয় পাই না? না, আমি ভয় পাই না। লোকটার মুখে দিয়ে দাড়ি দেখা যায়, আমার একটু মায়া লাগতেছে আর কি। চুর হইলো মানুষ তো, সে তার তো একটা বিচারের মাধ্যমে নেওয়া উচিত, কেন ও চুরি করে বা কিভাবে আসে ভারতে, একটা যাচাই বাছাই না করলে তো চুর সারা জীবনই করতে থাকবো। জি। আর যদি যাচাই বাছাই করতো তাহলে তো বুঝলো যে কে কে ইন্ডিয়ার চুর ছাড়া কি আর বাংলাদেশের চুর উঠে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার চুরে দাওয়াত করে নেয়। তখন এইভাবে এটা মনে করেন কিছু জিগাইব, এরকম লোক আসার আগে অজ্ঞান পিডাইয়া, আর দেখলাম না মরছে না বাচ্চা আছে না কোন জায়গায় নিয়ে ফালাইছি। পরে ওই মেয়েটার কাছ থেকে শুনলাম যে তাদের গ্রামে একটা কুয়া আছে, প্রায় 10-15 জন এ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের চুর এটাতে ফালানো হয়েছে। ওহো, বিনা বিচারে। ওইখানে আমি দেখতাম ভারতীয় কোনো পুলিশ আগে যাইতো না, কিছু কিছু আসাম রাইফেল যাইতো 100 ভারী অস্ত্র শস্ত্র লইয়া। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেভাবে সেনাবাহিনীরা চলাচল করে, এইভাবে পুলিশ না যাওয়ার কারণে ওই দেশ আইন মনে করেন দেশের যে রাষ্ট্রীয় আইন সেটা তেমন একটা কায়েম ছিল না। রাইট, ছিল কিন্তু কায়েম ছিল না। ওনারা ওনাদের আইন, সামাজিক আইন মানে নিজে যেটা প্রয়োজন মনে করেন নিজেরা। এভাবে মনে করেন তারে আমি খুব বিশ্বাস করতাম, সে দিয়ে আমার মানে সরল পথগুলা, ভালো পথগুলা, খারাপ পথগুলা সবকিছু আমার শিখাই দিতেছে। তারে আমি আস্তে আস্তে আরো বেশি বিশ্বাস করতে লাগলাম। তারা কিন্তু ঘরে ঘরে মদ বানায়, জি, লাঙ্গি বানায়, বন্ধু বান্ধবরা পাগল করে লেতেছে, এক ডোসিলে খাইতে। আপনার ফ্রেন্ডরা? হ্যাঁ, ওরা সবাই জানতো যে আপনি ওখানে যান। হ্যাঁ, ওই হরে কৃষ্ণ দেব বর্মা একদিন, ওনার ছোট ছেলে অমিত দেব বর্মা, জি, আমরা একসাথে দুজন ক্রিকেট খেলছি, উড়ানে দুইজনে সিক্সার খেলছি, খেলা ঘরে আইলাম। আওয়ার পরে কইতাছে বাবারে আমার এক বোতল মাল আইনা দাও। আমি কইলাম কার ঘরে বিক্রি করে, কই রাখে, আমি তো এগুলা কিছুই জানি না, কত টাকা নিব, এগুলা টাকাও আমি চিনি না, ইন্ডিয়ান টাকা এমনি চিনি, মানে কিভাবে কি করতে হইব, ওই বাসায় গিয়ে আমি কি বাংলায় কমু না কয়েকবারকে কইতে হইব, আমি কিছু বুঝি না। আমি কইলাম আচ্ছা ঠিক আছে অমিত, এদিকে আসো। অমিত, তোমার বাবা মাল খাইতে চায়। কয় তো আয়না রাখছে, মা আয়না রাখছে। আমার কইতেছে মা আয়না রাখছে, কই রাখছে? কই জানলার ভিতরে রাখছে, আনো। আনছে, আনার পরে ভাঙলো, বাজার থেকে আপনার চানাচুর আর কি কি বুট, ছানা বুট এগুলো আনছে, সিগারেট আনছে, ইন্ডিয়ান প্লাগ সিগারেট আনছে। আনার পরে প্রথমটা ভাঙ্গিয়া একটা কাপের ভিতরে কইরা আমার অল্প একটু দিয়া রেখে দিছে, বাবা খাও আমার। আমি কে বাবা এগুলো আমরা খাই না, এগুলো যদি আমরা খাই আমরা সমস্ত শরীর নাপাক হয়ে যাবে। নাপাক কি? আমি কি নাপাক? পাপ হবে এটা খাইলে। পাপ বুঝেন? বুঝে পাপ। হা 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 কইরা হাসতে হাসতে কইতে হা 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 পাপ হবে, পাপ। আমরা তো কোনো পাপও না। আমি কি আপনার পাপও নাই পুণ্য নাই?
যদি পাপ থাকতো তাইলে পাপ করতেন না, যদি পুণ্য থাকতো তাইলেও পাপ করতেন না, পুণ্যের চিন্তা করতেন। পরে ক না এটা খা, আমি কই না এটা আমি খাইতো না। এখন হে আর খায় না। অমিত কইল কি ব্যাপার, ক আমার হে কইতাছে ক একটা কাজ করো, তুমি খাও আর নয়তো পিছন দিয়ে ফেলাই দিয়া কো খাইছি। আচ্ছা ঠিক আছে, বুদ্ধিটা ঠিক আছে। আমি একটু লইয়া পিছন দিয়ে ফেলাই দিয়া কইলাম নেন খাইছি। তখন টাস করে আমার একটা কানের ভিতরে দল ভাবে ক আমি বুড়া হয়েছি, আমার চক্ষুটা তো বুড়া হয়েছে না। ক আমি ব্রিটিশ যুদ্ধ করছি, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করছি, আমি অনেক শাসন করছি, অনেক সম্পত্তির মালিক, আমার অনেক সম্পত্তি মানুষে খাইতেছে কানে দৈরা এইভাবে, কিন্তু আমি কারো কাছ থেকে কাইরে আনছি না। তুমি মিথ্যা কইছো করে, পাপ আমারে শিখাও। কয় আমি থানা চাকরি করছি, আমার এখনো চাকরি আছে, আমি করি না, তুমি আমারে পাপ পুণ্য শিখাও। আমার কইতেছে আমাদের ভিতরে পাপ পুণ্য আছে। ওকে, ভেরি গুড। আমাদেরও ধর্ম আছে, আমরাও পাপ পুণ্য বুঝি, কিন্তু এটা আমাদের কালচার। এটা আমার ছেলে টিএসএর মেজর বাড়িতে আসবো, আসলে তো আমি এই মাল দিব, আমার ছেলে আনবো মাল বিদেশি আইনে আমারে দিব, আমি খামো। আমাদের কালচার, আমার বিয়ে শাদী জন্ম মৃত্যু এগুলো ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মান্য নিছি, কারণ ছেলে লেখাপড়া করলো, বিয়ে শাদী পূজা বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকে কেউ কিছু বলে না, খাও ইচ্ছা মতো খাও চলো, কিন্তু দরবার যেন বাড়িতে না আসে। এভাবে ওই মহিলাটা, ওই মেয়েটা এক চোখ করে তাকায় রইল, আমি নি খাই। মহিলা বলতে এই মেয়েটা সঙ্গীতা, আচ্ছা সঙ্গীতা, হ্যাঁ। আমি নি একটু খাই, এরকম করতে করে সে খায় না খায় না খায় না, খুব কষ্ট পরে যে গেলাম কি করতাম, কয় কি করবা, মুখটা দিয়া একটু জিব্বাত লাগাই দাও। আমি একই তো হইলো, মানে আপনি না খাওয়ানো তো উনি খাচ্ছে না, এরকম না কি? হ্যাঁ খাচ্ছে না, না আপনাকে খাইতে হবে, এটা ওদের কালচার। মোল্লা মানুষ গেল দিবে, খাইলে খাও না খাইলে না, এরকম পরিস্থিতি আর কি তখনকার। বর্তমানে অনেক পার্থক্য আছে, অনেক ব্যবধান আছে। তখন কি করব, জিব্বা দিয়া মুখটা দিয়া জিব্বায় লাগাইলাম, ছায়া দেখি যতটুকু ভিতরে গেছে ফুটতে 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 ছাই হয়ে যাইতেছে ভিতরে, কোনো কিছুই আমার ভালো লাগে না। এরকম হয়েছে আর কি। হঠাৎ জীবনের প্রথম বিড়ি সিগারেট কিছু খেতাম না আমি, কি দিল রে, কতটুকু পরে দিহি, আমার তো একটু কম, অল্প একবারেই খালি একটু দিছিলাম, কথা খালি রাখছি, দিহি এটার ভিতরে একটা কিরকম কিরকম আছে, একটু ইন্টারেস্ট, একটু মজা আছে, এরকম বোঝা যাইতেছে, কিন্তু আমার খুব খারাপ। আমি একটু পরে বমি করে দিই। পরে এই সঙ্গীতা বমি করছি, বেশি করছি, খাওয়া দাওয়ার পরে আমার দিয়েছিল জিনিসটা। আর আসলে আমরা তো মুসলমান, এটা আমাদের অঙ্গ মান্য নেয় না, যার কারণে এটা বের হয়ে গেছে গা। আমি তখনকার শীত ছিল, একটা লেপ একটা তোষক আমি একবারে শেষ করে দিছি। তখন এই সঙ্গীতার মারে নিয়ে এটা পরিষ্কার করছে। সারা রাত্র আমার দেখো ভালো করছে, আমার মাথায় পানি দিছে, তেল দিছে, ভালো করে আমার দেখাশোনা ভালো করেই করছে। আমার আস্তে আস্তে আরো ভালো লাগে। ওনার বড় ভাইয়েরা একজন 94 ব্যাটালিয়ন বিএসএফ এর দিল্লি বর্ডারে ছিল। আচ্ছা, বিএসএফ এর মেম্বার ছিল। হ্যাঁ, রাজীব দেববর্মা। সে আসছে, আসার পরে দেখলাম যে বোনডে খুব আদর করলো, সবাই আদর করে কর্মটাকে। একটাই বোন আছে, আর বড় গুলা বিবাহ হয়ে গেছে। একজন আসিল তখনকার কাশ্মীরি, আর একজন আগরতলা উদয়পুরে, সরি একজন আসিল এই নিজ গ্রামেই, পূর্ব পাশে পূর্ব জেলায় বাড়ি। আচ্ছা, যে কাশ্মীর তার বাড়ি আগরতলা উদয়পুর, ওকে, স্বামীর বাড়ি। টিচার চাকরি সুবাদে কাশ্মীরে চাকরি করত। তখনকার এই মেয়েটার সাথে বললাম যে আমি তো মা বাবার বাড়ির যে লোকেশন আমি দেখতেছি, আমাকে নিয়ে মানে বেশি ভালো না, হয়তো আমার বাহিরে পাঠাই দিব, আর নয়তো ঢাকা বা যে কোনো একটা কাম কাজে দিয়ে দিব। হার পালবে না, মা বাবা বলে দিছে আমার, হার পালবে না, পালতে পারে যদি ভালো হয়, নামাজ রোজা করি, আমাদের ইসলামের সব কালচারাল মান্য চলি, তাইলে পালবো, আমি তো আমার যে কোনো জায়গায় পাঠাই দেব। যদি দেখা না হয় তোমার কি এসে পামো আমি? কয় আমরা যারে মন দেয় তার সাথে সংসার করে। আরে আমার মন দিছো, তাইলে আমার সাথে সংসার করবো তুমি? কহ করব, আমি তোমার মন দিছি, তোমার সাথে আমি সংসার করব। তাই আমি চিন্তা করলাম সংসার করবো আমার সাথে, তার মানে আমি মুসলমান, তুমি ত্রিপুরা। প্রশ্নটা আমাদেরও আছে, এবং হিন্দু দ্বারা ধর্মে। দেখেন, দুটো দেশ আলাদা, দুটো সংস্কৃতি আলাদা। আমার আপনার মতো শিক্ষাগত যোগ্যতাও যদি বলি সে অর্থে ওদের নেই, কিন্তু
দুটো সংস্কৃতির মানুষ আলাদা হয়ে, দুটো সীমান্ত আলাদা হয়ে, দুটো কালচার আলাদা হয়ে, এই দুটো মানুষকে আমরা কোথায় দেখতে যাচ্ছি কিছুক্ষণ পরে, সেটাই হচ্ছে আজকের এই জীবন গল্প। আনথিঙ্কেবল স্টোরি এভার ইন মাই লাইফ টাইম, বিলিভ মি। আমি ছোট্ট একটা বিরতি নেব, মাত্র কয়েক মিনিটের বিরতি। ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। আমাদের এখানে এসছে মহসিন, সেই মৌলভীবাজারের প্রত্যন্ত একটি গ্রাম থেকে সে এসছে। কি যেন বলছিলেন গ্রামের নাম? হরিণখোলা। হরিণখোলা। আর উপজেলা? আমার উপজেলা মাধবপুর, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের সে হলো মাধবপুরের হরিণখোলা গ্রাম থেকে এসছে, একদম সীমান্তবর্তী, ভারত সীমান্তবর্তী একটা গ্রাম, সেখান থেকে এসছে, একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে। আমরা তাকে নিয়ে ফিরছি ঠিক রাত 12টায়। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবন গল্প বলার জন্য একজন অতিথি এসছেন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। তিনি হচ্ছেন মহসিন। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে, মহসিন এবং মহসিনের পুরো পরিবার কিন্তু আমাদের স্টুডিওতে আছে। আমরা প্রয়োজনে তার পরিবারের সঙ্গে কথা বলবো। এবং মহসিনকে আপনারা যদি দেখতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। প্লিজ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং একই সাথে আপনারা ঢাকা এফএম এর পেজটিতেও আসতে পারেন। জি, যেখানটায় আমরা ছিলাম। তো তোমার সাথে আমি সংসার করব, রাইট? আরে কিভাবে করা যায়? আমি তো মুসলমান, তুমি তো উপজাতি, দেববর্মা এবং হিন্দু ধর্ম পালন করো। আমি বলছিলাম যে এটা কি, কয়টা দেবতা, যে দেবতার রুমে কি আমারে তুমি রাখবা? আমি তো আমার যখন নামাজ পড়ার সময় আমি যদি একটা কোনো কিছু মানে আমার একটু ভয় ভয় লাগে, আমি জীবনে এগুলো দেখি নাই। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, মানে এটা কোনো সমস্যা নাই। যেমন তোমার মসজিদ দেখলে আমি সালাম করি, তা আমার মন্দির দেখলে মুসলমানরা সালাম করে। ভারতে আগরতলা দেখছি এরকম বলতেছে, আগরতলা অনেক মুসলমান আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম মেয়েটাকে যে তুমি আমার সাথে সংসার কিভাবে পাতবা? আমি তো মুসলমান, আমার দেশ একটা বাংলাদেশ, তোমার দেশ ইন্ডিয়া আরেকটা দেশ। আমার মা বাপ যদি মান্য না নেয়, যদিও বিয়ে আমার কাছে বসো বা আমি করি বা আমার সাথে সংসার করো, তাহলে তুমি ইন্ডিয়া আমি বাংলাদেশে, এখানে একটা আইনের ফারাক আছে। আমরা যেভাবে অবৈধভাবে সীমান্ত ফাঁড়ি দিয়ে আসা যাওয়া করি, এটা কারো চোখে অন্যায় না, কিন্তু আইনের চোখে এটা অন্যায়। আইনের চোখে অন্যায়। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যেভাবে এই দেশের শরণার্থীরা আসা যাওয়া করতো, ঠিক ২০০৪ পর্যন্ত আমরা এইভাবে আসা যাওয়া করছি। খুব ভালো লাগছে, খুবই একটা মিলমিশা ছিল আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে। রাইট, প্রেক্ষাপট অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরাও জানি। তারপরে কি বললো মেয়েটা, কি বললো? তখন মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে সংসার করা যায়, কোনো ব্যাপার না, দুইজনে ঘর থেকে বের হইলেই সংসার পাতা যায়, কিন্তু কিছু প্রস্তুতি দরকার। আর আমারও বয়স কম, আর ২০ বছর পূর্ণ হয়ে যাক, আর তোমারও 18 বছর পূর্ণ হয়ে যাক। কারণ ২০ বছর আগে বাংলাদেশের কোডে বিয়ে পড়াবে না। আমরা যদি গোপনে কোনো কাজের কাছে যাই, টাকা খাইয়ে হয়তো বিয়ে করবে, কিন্তু সে রেজিস্টার করবে না। আমার মাথায় এরকম একটা খেলা খেলতো। চিন্তা করতে করতে সে বলল যে তাইলে কি করা যায়, যদি আমার বিয়ে দিয়ে দে, যদি তোমার বিয়ে দিয়ে দে তখন বোঝা যাবে, আর যদি আমাকে পাইতেছে তাহলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এটা আপনি বললেন? জি। ওকে। তো এইভাবে 1 বছরের অপেক্ষার ভিতরে যদি আল্লাহ তোমারে দেখায় দেখতে পারবা, আর যদি না দেখায় দেখতে পারতে না, আমি তোমার বাড়িতে আসতে পারবো না। ওইখানেও কিছু শত্রু জন্মাই গেছে। এইভাবে তাইলে তোমার সাথে আমার কিভাবে দেখা হবে? আমি যারা পিউন বানাইছি হ্যাঁ তোমার ভাইয়ের কাছে বইলা দিছে, ভাই তোমার পিটাইছে, এখন তো আমার মাইরে ফেলাই দিব, আমার মা বাবার কথাই সত্যি হয়ে যাব। কি করা যায়? কয়েক কাজ করো, আমি
ভাদুর মাস আইলে মায়া বন্যা দিব, তখন তুমি আমার দেখতে পারবো। মায়া বন্যা মানে? মায়া বন্যা মানে ক্ষেত রুয়া দিব, ধানের আচ্ছা। চারা রোপণ করবো। ওকে ওকে। কোথায় করবা? কই যে সিধাই তোমাদের বাড়ির এই বরাবর যে একটা টাওয়ার আছে বিএসএফ ফারাদে, টাওয়ারের পূর্ব পাশে একটা সরার বাঁধ আছে, বাঁধের কাছে আমাদের অনেক জমি আছে, আমার গুলো লাগামু। মায়া বন্যা দেওয়ার পরে এই ধানের বীজ চারা রোপণ করার পরে তাইলে পার্শ্ববর্তী জমি তো আমি দিব বদলা, বদলা বা টাকা নিব। ইন্ডিয়াতে মেয়ের এই কাজ করে ছেলেরা করতো না তখন। আচ্ছা, ওই সময়টাতে ও কাজ করতো? জি। ওকে। আমার আব্বা জিজ্ঞেস আমারে যে আমার ছেলে কই, আম্মা কইছে কার খেতে জানি বদলা দিতে গেছে, মানে আমি আরেকজনের কাজ করে দেবো, সে আমার কাজটা করে দিবে। জি। এভাবে ওইখানে গেলাম, যাওয়ার পরে সুদন কাকারে কইলাম যে কাকা আমারে কত টাকা দিবেন? 30 টাকা করে দেব। আমি 30 টাকা দিবেন? আমাদের বাংলাদেশে 20 টাকা, আপনি 30 টাকা দিবেন? আমরা আগে শুরু করলাম রুয়া। আমি একটা ছেলে নিয়েছি বাংলাদেশ থেকে, শেখ ফরিদ, ওই শেখ ফরিদ রে নিলাম। জি। একজন গার্ড না থাকলে বা সঙ্গী না থাকলে ভালো লাগে না। নিলাম, নেওয়ার পরে আমরা সুন্দর করে আওলা লাগাই, মানে ডোর ছাড়া, সুতা ছাড়া, লাইন ছাড়া, যে যেমনি পড়ো লাগাই যাও। লাগাইতেছি, হঠাৎ করে দুই পাল বাংলা ভাষার চিঠির একটা কথা বলি আমি। একদিন আমার একটা চিঠির উত্তর দিছিল যে আমি জিজ্ঞাসিলাম তুমি কেমন আছো, পরীক্ষা তোমার কেমন হয়েছে, কি আসে বিষয়। সে প্রতি উত্তরে আমারে বলছিল যে মুন্না, পত্রের প্রথমে আমার প্রাণ জ্বালা ভালোবাসার তৃতীয় শুভেচ্ছা নিও, আশা করি আল্লাহর কৃপায় ভালো আছো, আমিও ভগবানের কৃপায় এক প্রকার ভালো বলতে পারি। আর পরীক্ষার কথা জানতে চেয়েছিলে, স্যারে যদি আমার প্রেমের গল্প লিখতে দিতে তাইলে সবচেয়ে বেশি নাম্বার পেতাম। মানে এক একটা চিঠি যদি আমি 100 বার পড়ি আমার তৃপ্তি মজদ না। বিউটিফুল, অসাম স্টোরি, অসাম স্টোরি। ওকে। তখন আমি বইলা দিলাম যে আর তো আমার দেখা পাইবা না, আমি তো আর 10 দিন 12 দিন রুয়া, তারপর শেষ। তারপর তুমি তোমার দেশে, আমি আমার দেশে, কি করা যায়? তুমি কি আমাকে সত্যিই চাও? তুমি আমার বিয়ে করবা? করবো। আমরা যারে প্রেম করি তারে বিয়ে করি। ঠিক আছে, তখন আমার সাথে যে প্রেম করছে বিয়ে করবা? করুম। আমি তো মুসলমান, তুমি যে ত্রিপুরা, তা কি হয়েছে? আমি তোরে বিয়ে করব, তুমি যে মুসলমান হইতেইব। তখন সে বলল হ্যাঁ ঠিক আছে, আমি মুসলমান হইব। তুমি মুসলমান হইলে তোমার মা বাবা যদি জানে তোমার কি জবাব, তোমারে কি করব? তুমি মুসলমান হইবা, আমার বিয়ে করবা, আমি তোমার কইলিয়ে যাবো তোমার দেশে। তখন আমি মনে মনে চিন্তা করলাম তুমিও কাজ জানো, আমিও জানি, যদি তোমার বিয়ে করি কিন্তু ঠেকবো না। বয়স কম হইতে পারে কিন্তু ঠেকবো না, মা বাপ মান্যা না নিলেও ঠেকবো না। দুইজনে মিলে জমিতে কাজ করব। হ্যাঁ, দুজনে মিলে কাজ করব। ঠিক আছে, রাজি আছো? হ্যাঁ রাজি আছি। আমারে বলতেছে মুন্না তুই ঘরে বসে বসে থাকবি, আমি তোরে কাজ করে খাওয়াইবো, আমি তোর মা বাবারে খাওয়াইবো কাজ করে, তুই শুধু বসে বসে দেখবি। ওরে বাবা! তখন আমি ওকে জিজ্ঞাইলাম যে তুমি আমার কতটুকু ভালোবাসো? তখন একটা গান গাইয়া শুনেলো আমারে যে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। খুব মধুর কণ্ঠ, খুব তখনকার খুব কম ভালো আছিল, তখনকার যুগে গানটাও খুব মানানসই ছিল। আমি গানও জানি, মনে মনে বলতেছি সবই তো সে জানে, জ্ঞানটা একটু কম। আমি যতটুকু চিন্তা করছি আইন সম্বন্ধে, দেশ সম্বন্ধে, জাত ধর্ম বর্ণ, সে কিছুই চিন্তা করে না। সে শুধু চিন্তা করছে আমার কিভাবে পাইতো, আমার কাছে সে বিয়া বসতো প্লাস সংসার করতো। এটাই লাইফ, এটাই লাভ। আমরা একটা ছোট্ট তখনকার সে আমার কথাতে আমি তাকে যেভাবে যুক্তি দিছি যে তুমি জাত ছাড়তে হইব, দেশ ছাড়তে হইব, মা ছাড়তে হইব, বাবা ছাড়তে হইব, তো ভালোবাসার টানে সবকিছু ছেড়ে আমার কাছে যাইতে হইব নতুন আরেকটা জীবনে গিয়া। তুমি এখন যেভাবে জংলার সারা হরিণ, যখন তুমি খাঁচায় আটকায় যাইবা তখন তুমি বুঝতে পারবা দুনিয়া কিভাবে চলে। তখন সে কইতাছে আমি সবকিছু মান্য নিব, আমার বুঝাইতেছে তার বাসা দিয়ে, সে বাংলা জানতো না, যে আসলে আর নির্গুণে দেশ থাক না, আমি তোর দেশেই যাব। ঠিক আছে, তে কবে? আজকে, এখনই। আমি কিনা এখন না, একটা প্রস্তুতি নাও। তখন ঠিক আছে, কালকে কালকেই দেখা করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দুজন, সন্ধ্যা হইলো, বৃষ্টিও শেষ হইলো, ওরা আর কাজে আইলো না, ওরার পথে গেছে, আমরা আমার পথে আই পড়ছি, যার যার বাড়ি গেছে। পরের দিন কইছে যে বাদে দেখা করতাম, বাদে গেলাম। যাওয়ার পরে আমি ওই আসে নাই, আমি মনে মনে বলছি আরে জংলার পশু কি আর পালা মানে, পোষ মানে ওই তো এত আশা ভালোবাসা দিয়া আমারে বুঝায়, আজকে আমারে বাদের পাগল করিয়া বাদে বসাইয়া সে নাই। যা অপেক্ষা করতে করতে 1000 মশার কামড় খাইলাম।
মশা কামড়া না কি কামড়া বুঝি নাই আসলে। তখন আমি আসিয়া পড়লাম বাড়িতে, আইসা মনে মনে সারা রাত আমি খাইলাম না, খালি রাতে কাঁদলাম ওর জন্য। আচ্ছা, কাঁদলাম। আমার আম্মা এদিকে কইতেছে, বাবারে এইভাবে কাঁদতেছিস কেন, কে মারছে, কে কিসে, কি হয়েছে, আমারে কো, মারে কো। মা, আমার মাও আমার সাথে কাঁদে। আমি বললাম, না মা, এমন একটা জিনিস কাউকে বলা যাবে না। আমি তো মা এমন একটা পরীকে ভালোবাসি, পরী, এ পরীকে দেখছেন জীবনে? আম্মা কইল যে না পুত, পরীর গল্প শুনছি কিন্তু দেখি নাই। আমি আম্মা পরীর সাথে প্রতিদিন দেখা করি আম্মা, আমার তো পরী কোথায় জানি নিয়ে যায়, আমি কিছু বলতে পারি না। এরকম পরী আমার জীবনে দেখি নাই মা। কি থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের নাম বলে মানুষের, আমি তো মা যেই পরীর দেশে গেছি, মা তো ভাববে যে পাগল হয়ে গেছে ছেলে। তখন আমারে প্রাথমিক একজন মমিন মুন্সি আছেন, একটা তাবিজ দিছে, কিছু পানি পরে খাওয়াইছে, আব্বা আইতুল করছি, সূরা পড়া, অনেক কিছু পড়া, হ্যাঁ আমার ফুটে দিছে। কিন্তু আমি তো কইতাছি না, ঠিক মা, আমি একজন পরীকে ভালোবাসি, পরীর সাথে আমার প্রেম, পরী আমার অনেক জায়গা নিয়ে যায়, কিন্তু একদিন আম্মা আপনাকে দেখাবো। তো যা দেখাইছে, আমি কই ওই আমার রূপ ভালো। মা যখন কইছে দেখাইস, ঠিক আছে। আমি রাইতে আর ঘুমাইনি, আজান দিছে ফজরের। আমার একজন শিক্ষক আছেন আমার পাশের, আমার বেডে থাকতো, সে আমার নামাজে নিছে, নামাজ পড়তাম, আমি উজু করে নামাজ পড়ছি, আমি দাঁড়াই রয়েছি, সে সেজদা দিতেছে, উঠতেছে, রুকুত যাইতেছে, আমার তো খেয়াল নাই। হঠাৎ করে সাইডে সে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। তখন আমি টপ করে বললাম, বইয়া, সে সে বুঝতে বললো যে আমি তো আসলে নামাজ পড়ি নাই, আমি তো জাস্ট দাঁড়াই রয়েছি। সে আরেকজন আকামত দিছে, দুইজন নামাজ পড়তেছে, আমি দাঁড়াই রয়েছি ফজরের নামাজ। তখন আমার তো ফোন দিয়ে আটতেছি, কালকে কথা দিয়া কথা রাখলো না, আজকে কি আমি বাড়িতে যাবো না? বললাম যে তোমার মতো মানুষ আমার দরকার নাই, বা তোমার কি সমস্যা হয়েছিল আগে বুঝিয়া বললে দিতাম, যে তুমি যদি আমার না চাওতে দাও, আমি আর আমার জীবন নিয়ে খেলামেলা করবো না। আমি এই ধরনের একটা চিন্তা ভাবনা করতেছি, তারপর মন মানে না। সকালবেলায় গেলাম, গিয়ে বড় এক গাছের উপর উঠলাম বাংলাদেশে, ওইটা কিছুই দেখা যায় না। সকালবেলা পাহাড়ের উপরে কিছু দেখা যায় না। তারপর দেখলাম হঠাৎ করে এই সকালবেলা ফজরের আজানের সকাল হয়ে গেছে 10টা বাংলার, ইন্ডিয়ার 9:30। তখন দেখলাম যে একটা লোক আইতেছে, ওই রকম ওই মেয়েটার মতোই লাগে, 2-3টা মেয়ে আইতেছে। 3 জন আসছিল এদিন, একজন নাম জানি না, একজন কবিতা দেববর্মা, আর একজন সেই। আমিও রাস্তা আগাইতে থাকলাম। যখন দেখা হয়েছে তখন সামনাসামনি ইন্ডিয়ার ভিতরে ঢুকলাম, ডিপ কলের পানি চতুর্দিকে বেরোয়, 15-16টা মুখ দিয়ে আমি পানি মারলাম চোখে মুখে, পানি খাইলাম, খুব আনন্দ লাগতেছে আমার কাছে। দেখার পর আমার কইতেছে যে আমার শরীর খারাপ নাকি? না, আমার শরীর তো বলো, কেন চেহারায় তো বলে দিতেছে তোমার খুব অসুখ, তুমি খুব অসুস্থ, তুমি সারা রাত কি করছিলা? আমি ওই গাছটাতে বসে আছিলাম। কেন? তুমি যে বলছিলে আমার বাদে দেখা করার কথা, তুমি আমার সাথে এদিন একটা হিসাব নিকাশ করবা, কিন্তু তুমি তো বাদে আসো নাই। আমি তো হাজার হাজার মশার কামড় খাইছি, আমার তো আর ঘুম হয় না এরপর থেকে। ঠিক, আমি ঘুমাইতে পারছি না। আমিও ঘুমাইতে পারছি না। তখন কবিতা বলতেছে যে আমি ওরা এইভাবে আনছি, মা বলতেছে যে ভাত খেয়ে নে। সে ভাত খাইছে না, কইছে ভাত খাইয়া 1 গ্লাস গরম দুধ আছে, দুধরা খেয়ে নিস। তখন সে নাকি ভাত না খেয়ে খালি দুধরা খেয়ে আইয়ে পড়ছে। সে যে আসতে পারছে না, বাধা পড়ছে ওই দিন। তখন আমি কইছি আর বাধা পড়বে না, শেষ পড়া। আমি আমার হিসাব নিকাশ, আমারটা আমি কইসা ফেলছি, তুমি তোমারটা কইসা ফেলো, কি করা যাবে? আর কিন্তু যাওয়া যাবে না বাড়িতে আজকে, কি করা যাবে চিন্তা করো। কইভাবে আমি তো কানের 1 জোড়া দুল আছেন, একটা গলার চেইন আছেন, অন্তত পক্ষে 3-4 হাজার টাকা বিক্রি করতে পারবো। তোমার তো একটু বল ভরসা আমার দরকার আছে দেওয়ার, আর তুমি চাইছিলে সহযোগিতাটা আমি করব। আমি তো এগুলো আনছি না, আমি এগুলা চাই না, কিছুই চাই না, কোনো সহযোগিতা লাগবে না। আজকে তুমি একটা ডিসিশন দাও, তুমি আমার সাথে যাইবা না তুমি তোমার পথে যাইবা, বাড়িতে যাইবা ফেরত। তখন সে আমার তো একই প্রশ্ন, তুমি আমারে লইয়া যাইবা না আমার ফলাইয়া যাইবা? যদি আমার ফলাইয়া যাও, মাইরা ফলাইয়া যাও, আর যদি নিয়ে যাও সঙ্গে করে লইয়া যাও। সুন্দর, ঠিক কথা। কবিতারে বোঝাও, বোঝাইছি। কবিতা গিয়া বাড়িতে বলবে না তো? না, বলবে না। আমি ঠিক বইলা দিবে, তোমার বান্ধবী তোমার সাথে কাজ করে, যখন তুমি ওরে ফলাইয়া আয়ে পড়বা, তোমার কথা ওই বইলা দিবে না বাড়িতে? সেইগুলা খেলে না মাথায়। তখন ঠিক আছে, ওই বাদে যাও। আমারে বলতেছে ওই বাদে যাও, আগে যাও তুমি। মানে বাদরা ইন্ডিয়ার অনেকটা ভিতরে, আমগাছে পাহাড়ের নিচে একটা সমতল জায়গার ভিতরে,
পাহাড়ে পানির একটা সরের মধ্যে একটা বাঁধ, ওইখানে গিয়ে বসে রইলাম। আসরে আজান দিছে, তখন সে আমার কাছে গেছে একা, বান্ধবীরা দেখছি ওই রাস্তা যাইতেছে। সে গিয়া আমার কাছে বইলো, বইয়া একটা গাছের ঠাল ভাঙছে, ভাঙিয়া মাটিতে আঁকাকি করতেছে আর বলতেছে যে আমি এদিকে আসছি, আমারে তো অনেকে দেখে ফেলছে, কি করা যায়? এখন যদি পশ্চিম দিকে যাই, পরের দিন তোমার বাড়ি গিয়া ঘেরাও দিব আমার ইন্ডিয়ার মানুষে, কি করা যায়? আমরা বাংলাদেশের দিকে না গিয়া চলো তোমার পাহাড়ের দিকে, তোমার বাড়ির দিকে চলো, অন্ধকার হইলে তারপর বাংলাদেশে যাব, কেউ যেন না দেখে। তুমি এইভাবে এই জায়গায় হাইটা যাও, আমি ওই দিকে এই জায়গা যাই, দুইজনে এক জায়গায় এমুক জঙ্গলে দেখা করবো। তখন আমরা পাহাড়ে ঢুকে গেলাম, দুইজনে কথাবার্তা করলাম, হিসাব নিকাশ, এর কাজের এই পাতলা মাতলা কি কি আনছে সব ফালাইতেছে, আমি দিলে হ্যাঁ ফালাইতে দেয় না, কোনা থাক, এটা থাক, ফালাম পরে, এগুলোর মায়া নাই। আমি কইতেছি স্বর্ণ গয়না টাকা পয়সা কোনো কিছু ধন সম্পদের মায়া নাই, কোনো কিছুই চাই না, তুমি শুধু চলো। তখন ফালাইলাম আমি একটা পাঁচরা, একটা পাতলা মাথার, খুব মূল্য দেয় পাতলাটারে। পাতলা কি জিনিস? পাতলা হয়েছে রৌদ্র বৃষ্টি যেন না লাগে, তাল পাতা। ও আচ্ছা, তাল পাতা, আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস, কারো কাজ করা হাতের। তখন মাগরিবের আজান হইতেছে, মশা ছুটাছুটি ঘিউ গাউন লাগাইছে। তখন ওই অঞ্চলটা, আমগাছা অঞ্চলটা হয়েছে বাগানি লেবারদের। জি। ওরা দূরা তীর ধনুক দেখে কালো কালো বড় বড় লোক, কেউর মুছ আছে, কেউর দেখতে মানে একবার ছবির বিলেনের মতো লাগে, এরকম ওরা চেহারা বাগানিদের। তখন ওই লোকগুলারে দেখে ভয় পাইয়া আমরা দুজন একটা জঙ্গলে ঢুকে গেছি। কোনো ভিতর দিয়ে কোনো রাস্তা মাস্তা নাই, পায়ে হাঁটার রাস্তা আছে, চৌরাস্তা হয়ে রয়েছে। আচ্ছা, মানুষ যে চলাফেরা করে আঁকা বাঁকা, সাদা, এই জায়গাটা সাদা, একবার ধুল সাদা, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর লাগে। জঙ্গলের ভিতরে যখন ঢুকছি, দুজন গিয়ে বইছি, বসার পরে দেখতেছি হঠাৎ করে ঘুম একটা শব্দ হইলো, মাথার উপরে চাইয়া দেখি এই বড় এক বেঙ্গলের বাসা। ও ওকে, একবারে আমাদের হাতে মাথায় শরীরে লাগতেছে, কিন্তু একটা বেঙ্গল আমাদেরকে একটা কামড় দেয় নাই। আচ্ছা, আমরা এখানে বসে রয়েছি, চুপ, লড়ে না, লড়লে শব্দ পাইলে কিন্তু শিয়াল কয়ে তীর মারলে শেষ, পেটের সামন দিকে ঢুকলে পিছন দিকে বেড়ে যাবে, এমন তীর বাগানিরা বানায় বিষাক্ত ইস্পাত দ্বারা। তখন এই বয়ে আমরা ওই বেঙ্গলের বাসার থেকে লড়ি না, নিচের দিকে তাকায় দেখি আমরা যেখানে বসে রয়েছি পাহাড়ের ভিতরে এক ধরনের একটা চেলা বাস করে। জি। এই চেলাটার ওজন কোনোটা 100 গ্রাম হয়। চেলা একটা জামার ভিতরে ঢুকে গেছে। ভয়ানক জিনিস তো, বারুদের মতো পুড়তে যায়। যখন আমার তো সহ্য হইতেছে না, আমি এই মুহূর্তে আমার জামাটা খুলতেও পারতেছি না, যে এখনো আমরা বিয়ে শাদী হয় নাই, যে জিনিস সে দেখার উপযুক্ত না আমি দেখাইতে পারতাম না। সিচুয়েশনটা চিন্তা করেন, যদি এটা সে করতে যায়, জামা কাপড় খুলতে যায়, মেয়েটা অন্য কিছু ভাবতে পারে। ও এম জি, দিস ইজ আ স্টোরি ম্যান, দিস ইজ রিয়েলি স্টোরি। এটা নিয়ে একটা মুভি হওয়া উচিত। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি বোধহয় এরকম বললাম জীবন গল্পে, আমার 6 ইয়ার্স এর ক্যারিয়ার এই অনুষ্ঠানের, পার্টিকুলারলি আগের রেডিও সবকিছু মিলিয়ে আমি একটা গল্পের ক্ষেত্রে বলতেছি এই গল্পটা নিয়ে সিনেমা হওয়া উচিত। দিস ইজ আনডাউটেডলি বিউটিফুল অসাম স্টোরি এভার ইন মাই লাইফ। ওকে, কজ আমি পরিণতিটা তো জানি, এই কারণেই বলতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বুঝতে পারবেন। হ্যাঁ, জাস্ট আমি ফাউডা একটু সোজা করবো, এভাবে সোজা করতে দিয়ে দুইজন লোক তীর ধনুকলে দূর দিল আমার সামন দিয়া। আমরা যে এখানে জঙ্গলে আছি 10-12 দূরে, কিন্তু সাদা পায়ের রাস্তাটা, চৌরাস্তাটা আমি জানি না, ওর জানা আছে, ইন্ডিয়ান মানুষ জানা আছে এটা এদিকে চৌরাস্তা আছে, আমি জানি না। তখন চেলাটা আস্তে আস্তে এভাবে বাড়িয়ে আমার হাতের এখানে এলো, আয়া আমার চোখের দিকে এভাবে তাকাইলো, আমার চোখে ছেলেরা তাকাইছে, তাকাইবার পরে আমি মনে আমার খাইস না, আর খাইলে খাইলা, কিন্তু ওরা যেন তীর দিয়ে না মারতে পারে। ছেলেটা হঠাৎ করে না একটা পাতার মাঝে উঠে বাইয়ে গেছে। নিচে চাইয়া দেখি পাহাড়ের আরেকটা বিষ মাদাইল আছে লাল, এটা সেনাবাহিনী যেভাবে টহল করে পার্বত্য অঞ্চলে সেম ভাবে 20 হাত 10 হাত 2 হাত দূর থাকে, এই বিষ মাদালটাও এরকম লাল, এটা বড় লাল। এটা প্রাণী, এটা পিঁপড়া জাতীয় একটা প্রাণী। আচ্ছা, ওকে। কিন্তু এটার কামড় দিলে কয়না পিঁপড়া কামড় দিছে, ব্রাহ্মণবাড়ি আগুন লাগছে, এই কথা না করলে বীর জানে নাকি। ওকে, মানে এত বিষাক্ত, মানে বেঙ্গলের ভিতরে বল্লা আছে, খুদে বল্লা আছে, বেঙ্গল আছে, বেঙ্গল হয়েছে সর্বোচ্চ, পিঁপড়াদের ভিতরে এটা হয়েছে পিঁপড়া রাজা সর্বোচ্চ। ওরে বাবা, লাল। তারা যদি একটারে না জানা অবস্থা পাড়া দেন, আপনার কিছু করবে না।
আর জান না আপনি একটা পিঁপড়া পাড়া দিছেন তে আপনারা একটা কামড় দিলে 3 দিন পর্যন্ত জ্বলবে এই জায়গাটা। এত করা, কিন্তু একটা পিঁপড়াও কামড়ায় নাই আমরা। দুজন পিঁপড়ার বাসার উপরে বেঙ্গলের নিচে বসে আছিলাম। বেঙ্গলের অনেক, এই যে বেঙ্গল যখন ছোট অবস্থা থাকে, পোকাটা যখন মারা যায় তখন বেঙ্গলে মুখ দিয়ে টাইনা যেভাবে কেটে বের করে ফেলাই দেয়, নাতে ডাইকা দিয়ে মোম দেয়া, আর যেটা নিচে ফেলা এটা খাওয়ার জন্য পিঁপড়া গুলা এখানে আসতে না আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি এটা বুঝতে পারছি। যাক, আল্লাহর অশেষ মেহেরবান, কিন্তু আমরা একটা পিঁপড়া একটা বলল কামড় দিছে না। মানুষ যখন দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে যার যেমনি চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। তখন আমরা যে পথে এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব দুজন এক মনের মানুষ হয়ে, তখন সে বলল ঠিক আছে যা, আল্লাহ যা রাখছে বড় তো। হে, সে তো আল্লাহ কয় না ভগবান কয়। চল কোন পথে যাবো, তুমি যে পথে নাও। আমি চিন্তা করলাম যে পথে মানুষ চলাচল করে এই পথে যাওয়া যাবে না। হঠাৎ একটা মানুষ সামনে পড়লো, আপদ, কাটা সাটা পানি, একটা সরা আছে বললাম না, এই সরার সূত্র ধরলাম, কিছুটা সরাও হারছি, আঁকা বাঁকা পথ, কিছু কাটা মাটা এসে আমরা বিচ্ছি, কিন্তু বুঝি নাই কাটা যে লাগছে। তা আপতে যে বাবুকে আমরা বাংলাদেশের দিকে গেছি। বাংলাদেশের রাইতে বেলা ঢোকার আগে একটা বিএসএফ এর গাড়ি একটা খুব দ্রুতই আমরা বরাবর ব্রেক করছি। মনে মনে কইছি শেষ, দেখতে লাইছে একটা গুলি দিব শেষ। বিএসএফ এর গুলির অর্ডার লাগে না, গুলি করলে শেষ। এরা লাস্টে নিয়ে ফুসমোডম করে একটা গুলি, এমন অনুষ্ঠানের দাম কত, একটা ফুসমোডম করলে কি কি জিনিস পা আমি চিন্তা করতেছি। তো গুলি করলে গুলিটা অল্প টাকা হয়তো 500-1000 টাকা হইলো, কিন্তু একটা মানুষের গুরুত্বপূর্ণ 2টা অঙ্গ, চক্ষু, লিভার, কিডনি, অনেক জিনিস আছে আমি যেগুলা জানি না, এগুলা খুলে নিয়ে যায় ফুসমোডমের মাধ্যমে। পরে লাশটা আয়া প্যাকেট হিসেবে পচা একটা লাশ ফেরত দেয় প্লাক মিডিয়াম। এই জিনিসটা চিন্তা করে আমার স্তব্ধ হয়ে গেলাম। দাঁড়াইলাম 1 মিনিট, এমনিতে গাড়িটা আবার গেছে গা। আমরা দেখছি গাড়িটা একটা টান দিয়া ক্যাম্পে গেছে। ক্যাম্পটা মনে করেন আমাদের কাছ থেকে প্রায় 500 গজ দূরে বিএসএফ ক্যাম্প, আর 500 গজ দূরে বিএসএফ ক্যাম্প। মোট 1000 গজের ভিতরে এক পাশে বিএসএফ, এক পাশে বিজিবি ক্যাম্প। আর 1000 গজ জায়গাটা হয়েছে পাকা রাস্তা, সীমান্ত পাকা রাস্তা। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার পাকা রাস্তা। জি, খুব সুন্দর একটা জায়গা। এটা বর্তমানে তারকাটার পশ্চিমে পড়ছে, তারকাটা গেছে পিছনে। এটা একটা বাংলাদেশের একটা পার্কের মতো হয়ে গেছে, পর্যটন এলাকা হয়ে গেছে। ঢাকা থেকেও মানুষ যাও ওই বর্ডার দেখতো, এখানে গিয়ে হাঁটে। তখন আমরা আসিয়া আমাদের বাংলাদেশে অনেক জমিতে চীনা বাদাম আছে। আমি একটা বাদাম গাছ উঠাইলাম, কার জমি থেকে জানি না, উঠাই আসিরা কাঁচা বাদাম 4-5টা খাইলাম, খাইয়া ফালাই দিলাম বাকিটা। চিন্তা করছি এখন কইলে যাবো, আমার কাছে 1 টাকা নাই, আমি 1 টাকা রুজি করি না। রাইট, কই নিয়ে যাবে? একটা হচ্ছে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে সে পেয়েছে, কিন্তু কই নিয়ে যাবে? কই নিয়ে যাওয়ার প্রশ্নে 2টা সংস্কৃতি, 2টা দেশ, 2টা ধর্ম, শুধু 2 মনে 1 মন হয়েছে। এবং আপনারা চিন্তাও করতে পারবেন না এই লাভের শক্তি কতখানি। এই জন্যই তো আমরা বলি ভালোবাসাই হচ্ছে ঈশ্বর, ভালোবাসাই হচ্ছে আল্লাহ। এবং দেখেন এত এত প্রতিবন্ধকতা, তার মধ্যেও 2জন মানুষ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূলতা তারা ফেস করেনি, সামনে করবে। বলুন তারপর ওকে বাদাম ক্ষেতের একটা আইলের মধ্যে বসাইলাম। এই বাদাম ক্ষেত্রে আবার ভারতীয় একটা সরা, এখন এক সময় একটা সরা গাঙে ছিল, মোটামুটি সরার মতো, এখন এটা মরা গাং, মরা ছড়া। এটার পরে বসাই আমি চিন্তা করলাম টাকা পয়সা ছাড়া তো পশ্চিম দিকে যাওয়া যাবে না, আর আমার কাছে 1 টাকাও নাই। আমি কি কইরা মানে ওকে কোথায় নিয়ে যাব আমি চিন্তা করে পাইতেছি না কিছু। কিন্তু ওনাকে আগে আমি বুঝাইছিলাম মেয়েটাকে যে তোমাকে যে নিয়ে যায় সীমান্ত আইনে মামলা হবে, অপহরণ মামলা, বিভিন্ন ধরনের মামলা হয়রানি করতে পারে আমার কিন্তু প্রস্তুতি ওই রকম কোমর মোটা না, শক্তিশালী না। আমি একবারে দুর্বল, একবারে ধানের শীষের মতো। তখন সে কইলো আচ্ছা ঠিক আছে, আমার কাছে 200 টাকা আছে ইন্ডিয়ার। 200 টাকা দিয়ে আমি কি করবো, এটাকে তো বাংলাদেশ অচল, চলবে না। আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি আবার ইন্ডিয়াতে যাই, যার কাজ করছি তার কাছে যাই, দেখি এ টাকাটা নিয়ে বাঙালি যায়, আর আমরা যে কাজ করছি কিছু টাকা নিয়ে আনা যায়। যখন গেলাম সুদন কাকার বাড়িতে দৌড়াইয়া, বিডিআর ক্যাম্পের কাছেই
ইন্ডিয়াতে কারেন্ট আছে, বাংলাদেশে কারেন্ট নাই। ইন্ডিয়ার কারেন্টের আলোয় দেখা যায় এখানে একটা জাতির শ্রেণীর মতো কাঁঠাল গাছ আছে, পুরান কাঁঠাল গাছটার গোড়ায়। জি। আমি গিয়ে 1 মিনিট দাঁড়ায় দেখলাম ডাইনে বামে বিজিবি অথবা বিএসএফ আছে কিনা, কারণ এখানে যেহেতু বাঙালির আছে বিএসএফ থাকতে পারে। তখন একটু সামনে গেলাম, সামনে আগাইতে আগাইতে কেউ নাই, তখন দিয়ে আমি আমার আর চিনবেই না আমি যে বাংলাদেশের মানুষ। তখন আমি ভিতরে ঢুকলাম, গিয়া পাইলাম ওই সুদন কাকার বাতিজা একজন বাস্তা সজল। কইলাম সজল দা কাকা কই? কাকা তো পারে না। আমি তো মরছি রে ভাই, আমি তো মরছি, আমি তো শেষ। কি হয়েছে ভাই? আমার ছোট ভাই টেম্পো অ্যাক্সিডেন্টিং করছে, তখন সিনজি নাই, টেম্পো অ্যাক্সিডেন্টিং করছে, ভাইয়ের তো হাত পাও ভাঙ্গিয়া গেছে, এখন তো হসপিটাল নিয়ে যাইতে অনেক টাকা দরকার। এখন এমনি তো টাকা দিবে না, আমি যে কাজ করছি কাজের কিছু টাকা দেন। জি। তখন কইলো কাকা তো নাই, কাকা তো বাসাত নাই, কাকা ওই সিপিএম না কংগ্রেসের মিটিং এ একটু বাহিরে গেছে, ইন্ডিয়াতে রাজনীতি, এখন কি করা যায়? আমি কই দেখো রাত পড়লে তোমার মুখ আমি দেখবো, আমার মুখ তোমরা দেখবা, কারণ দুইটা দেশ হলো পাশাপাশি, আমরা দুই ধর্মের মানুষ হলো জাত একটা বাঙালি। কিন্তু আজকে আমার অসুবিধা কালকে তোমার হইতে পারে, আজকে আমার যদি কিছু সহযোগিতা করো, আমি না হই কালকে তোমার এটা উদ্ধার করে দিলাম, পরবর্তীতে যাই দিবা। কিন্তু কাজের টাকাটা কাকা থাকলে নিয়ে যেতাম। তখন কইতেছে আচ্ছা ঠিক আছে, আমি 400টা টাকা দেই তোমারে, কাকার থেকে আমি নিয়ে নিব। আচ্ছা দাও ভাই, সজল দা দাও। দিল। আবার কাকির দ্বারে গিয়ে গেলাম, কাকি আমার তো 500 টাকা হইলে একটা মিলতো। পরে কাকি কইল রে আমাদের বাংলাদেশে 100 টাকা আছে, নিবা? আমি কাছে হ্যাঁ নিব, দিন। পরে দিছি। তখন তার বাবার বাড়িও বাংলাদেশে কাকি। তখন আমার 500 টাকা হয়েছে, ওইদিকে 200, হে দিছে 700 টাকা। ওই 200 টাকা লইয়া গেলাম। আরেকজন ওই পাশের গ্রামে যারা সেই ব্যবসা করত, তাদের ইন্ডিয়ার সাথে চিনি, জিরা, ডাল, তেলের ব্যবসা করতো, তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার কাছে ইন্ডিয়ান 200 টাকা আছে, বাংলার কত দিবা? কয় বাংলা 150 টাকা দেবো। আমি কি না, ইন্ডিয়ান বাংলার 100 টাকা দিলে ইন্ডিয়ান 60 টাকা, 70 টাকা, 80 টাকা পাওয়া যায়, আর ইন্ডিয়ান টাকা দেবো এত কম দিবা? কয় যা সমান হয়ে দিলাম 200। আমি 200 আচ্ছা দাও। তুই তখন আর এত বোঝ হয়েছে না আর কি, যে ওনার কাছে যে টাকা আনতে গেলাম, ওনার তো সাক্ষী হয়ে গেল রাইতে আমার কাছে এসে টাকার জন্য, ইন্ডিয়ান টাকা লয়ে এসে। আমার এতটুকু ইয়ে হয়েছে না, মানে কিভাবে কি করবো আমি চিন্তা পাইতেছি না। ওরে কিন্তু একা বসায় আমি গেছি গে বাংলাদেশে। একা কোথায় বসে রাখা? রাতের বেলা ওই বাদাম খেতে আইলে, বাংলাদেশে জঙ্গল নাই, বাংলাদেশে জঙ্গল, বাংলাদেশে তো সমতল, টান সমতল। আমাদের এলাকায় বন্যার পানি লাগে না, আমরা পানি দেখতে 200 টাকা গাড়ি ভাড়া লাগে। তখন আমি ওরা আয়া দেখছি যে খুশ মেজাজে সে বসে রয়েছে, কোনো চিন্তা চেতনা নাই, খালি চিন্তা একটাই, আমি কি ঠিকভাবে কাজগুলো করতেছি, আমার যে করার। হ্যাঁ দেখছে যে ঠিক। তখন ওর হাত ধরে নিয়ে আসলাম আমার বাড়ির পূর্ব পাশে রামাই ক্ষেত করে, আমরা প্রচুর কৃষি করি। রামাই মানে কেউ কয় বটবটি, কেউ কয় লুব্বা, কেউ রামাই। এই ক্ষেতে বসাইলাম, বসাইয়া আমরা গ্রামে মালু ভাইয়ের দোকান আছে, ছোট্ট একটাই দোকান আছে, অনেক 4 কিলোমিটার বড় গ্রাম, ছোট্ট একটা দোকানে গেলাম, গিয়ে একটা পাইনাপেল বিস্কুট লইলাম, তারপর কিছু বুট লইলাম, চকলেট লইলাম, অনেক কিছু লইছি, টক আচার লইছি, যে সে কি খাইব, বাংলাদেশি জিনিস কোনটা খাইব না খাইব, হঠাৎ করে শেখ মুসলমানরা বানাইছে সেইটাও মনে নিব কিনা। আমি অনেক ধরনের জিনিস একটা আনলাম, প্রায় 60-70 টাকার। 2 টাকার বুট কিনলে 4 জনে খেয়ে শেষ করতে পারছি না তখন 99-তে। তখন রান্না দিলাম, ওই কিছুই খেলো না, একটা না 2টা বুট আমি যাচ্ছে মুখের ভিতর দিচ্ছে, আমি কিছু খাইলাম। আমি কইলাম খাইতেইব, খাইলে শরীর শক্তি পাইব, প্রচুর জায়গা হাঁটতে হইব, কিন্তু টাকা পয়সা এই টাকা হবে না, পরে হবে না, যে সামান্য টাকা লইয়া কি একজন মানুষ লইয়া বাড়ি যাক, কোথাও গিয়ে তো থাকার একটা ব্যবস্থা করতে হইব। তখন সারা রাত্র তাই আমাদের যে পার্সোনাল কবরস্থান আছে, আমার বাড়ির উত্তর পাশে বড় পুকুর আছে, 80 শতাংশ পুকুরের উত্তর পাশে একটা বারজার আছে, কবরস্থান নিজস্ব পারিবারিক কবরস্থানের চিন্তা করলাম, যে মুরব্বীরাতে শুনছি যে কবরস্থান নাকি পবিত্র জায়গা, সবচেয়ে নিরাপদ। কোনো ধরনের বই পাইলে, জিন বইতে সেই কোনো জিনিস দেখলে ওই কবরস্থানে দৌড়ে উঠে যান যদি পবিত্র থাকেন। তখন চিন্তা করছি যে সে তো পবিত্র না, আমি তো যতটুকু বুঝি পবিত্রতা, যাক আল্লাহর উপর ভরসা। তারে একটা কবরের পাশে নিয়ে বসাইলাম। কবরটা হইল যে আমার দাদার,
দাদার কবরের পাশে বসেলাম, সে জিজ্ঞাসা এটা কি, আমি কই এটা কি এখন বলা যাবে না, তুমি এখানে বউ, কোনো বই নাই, তুমি এখানে বসলে কোনো ধরনের বই পাইবে না, আমার 2-3 ঘন্টা দেরি লেট হইতে পারে। তখন ঠিক আছে কইয়া বসাইলাম একা, আমি দৌড়াইতে আমার গ্রামে ওই যে খই খাইলাম এই অন্ধকারের মধ্যে তাকে একা বসায় রেখে গেছেন কবর ওই জায়গাটাতে? জি, আমি ওই যে দৌড়াইতেছি, আমি যে খই খেলাম একদিন আমার বোনের বাড়ির, বোনরে গিয়ে বললাম যে আমরা তো আখাউড়া থেকে, তখন ভিডিও ক্যাসেট আনছি, আমার বোনে খুব ভালো বইতো প্রেমের সমাধি ছবি আর নোয়া বাইদানি, বললাম যে এই 2টা ছবি আনছি, মিথ্যা বলছি আর কি, 2টা ছবি আনছি, আমরা সারা রাত দেখার পরে সকালে তোমার বাসায় এগুলা দেখবা। কিন্তু এখন কি করতে হবে, যে আমরা তো অনেক টাকা ওটা মুড়াইতে, এখন অন্তত পক্ষে 500 টাকা দিতে হবে আমারে, আপাতত অপারেটরে বুঝ দেই। বইনডে ফটাইয়া বইনে আমার পট করে 500 টাকা বাইর করে দিছে, আমি খুব খুশি। বইনে একটা কাপড় হইবনি, একটা শাড়ি কাপড় বা এই ধরনের কোনো জিনিস দেওয়া যাইবনি, কি করতে, আমি একটা পর্দার তো ব্যবস্থা আছে, একদিকে মহিলারা বইবে একদিকে পুরুষ, না ছেলে মেয়ে একসাথে বসে দেয় গ্রাম অঞ্চলে, লাগবে না, আমি আর ফোটাইতে পারছি না, নিতে পারছি না। বাসায় এলাম, আম্মারে বলতেছে, আম্মা কফুত কিরি তোর মানে হাইউ তাস কি হয়েছে, মার কাছে কয়ে এলাও বাবা, কি হয়েছে মার কাছে কয়ে এলাও, মার কাছে যদি না কও তাইলে বিপদে পড়বো, আর মার কাছে কইলে সবকিছু ধরবেন না, মা কিছু হয়েছে না, মা আমার একটু আখাউড়া যেতে বিসিডি আনছিলাম, এটা একটু ডিস্টার্ব দেখা দিছে, অনেক কিছু টাকা পয়সার দরকার, আর আমার বালা একটা পোশাক দরকার। তখন আমার একটা জিন্সের প্যান্ট, নেভি ব্লু সানস্ক্রিন শার্ট, আর আম্মা এক জোড়া জুতা ঠামাই রাখছেন, এগুলা নামাই দিছে, ফুট তারপরে কইয়া যা 4টা ভাত খা, 2 নলা মার হাতের ভাত মা দিছে, আমি খুব কষ্ট করে রেখেছি, আমার ভিতরে তো জানা আমি একজনের উপাস ফেলাইয়া রাখছি। তখন আমি মারে যে বাবু পরে কাপড় চোপড় লইলাম, তারপরেও মা দৌড়াই ফুট দ্বারা পুকুর পরে দৌড়াই আসলো, কইতেছে পুত, আবার জিগাইতেছি যে মার কাছে কইলা পুত, মার জানি কেমন লাগতেছে, আমি বলি না মা নিশ্চিন্তা থাকেন, আপনার ছেলের দরবার জীবনে আসে বাড়িত না, আর আসবে না, আর যদি আসে একটাই আসবে, কইয়া আমি দৌড় দিলাম। দৌড়াইয়া যখন সব ঘুমাই গেল বাড়ির, আমি ওর কাছে গেলাম, গিয়া বসলাম, বসা ওরে এই যে কবরস্থানটা পার হইতেছি, আমাদের যে দাদা মক্তবঘর দিয়ে গেছে পুকুরের পশ্চিম পাশে 40% জমি সহ, জি, এই মক্তবঘরটার দরজা জ্বালানো আছে, কিন্তু বাহির থেকে কোনো লক নাই, ভিতর দিকে লক, আর একটা এমনি চাপাই রেখে দিই, মসজিদ তো মক্তব, তখন দাড়ি শাড়ি সবকিছু আছে, মক্তবে কোরআন শরীফ পড়ে। তখন ওরে ওই জায়গা পার করে আইনা করলাম, তোমরা যেখানে বসেছি এটা কবরস্থান। কবরস্থান কি, কবরস্থান কি, আমি কবরস্থান তোমার আর কি দিয়ে বোঝামু, তোমরা মরলে কি করে, মরলে মানুষ মরলে কি করে, আমরা অনেকের তো পুরাইয়া দেয়, আমি তোমরা পুরাইয়া দাও, এটা কি বলো শ্মশান, আমরা মানুষ মরলে এখানে মাটি দেই, এটারে বলো কবরস্থান। তুমি ভয় পাইছি নি না, এখানে তো আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, বুঝতেছি আমি, হ্যাঁ এটা ভালো জায়গা, পবিত্র জায়গা। তখন এটা কি ঘর, এটাও তোমাদের যে বাড়ির কাছে একটা স্কুল ঘর আছে না, এরকম ওই শিশুদেরকে শিক্ষা দেন, পাঠশালা শিক্ষা দেয়। তখন বলতেছে যে এখানে কি ঘুমানো যাইবো, আমি কই ঘুমানো যাইবো, তুমি একটু শুয়ে রেস্ট নাও, কিন্তু কারের 3টা বাজে আমরা এখান থেকে রওনা দেবো পশ্চিম দিকে অজানার উদ্দেশ্যে। যেই মেয়েটাকে নিয়ে এত কথা হচ্ছে, নিশ্চয়ই আপনাদের সেই মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে, ত্রিপুরার সেই মেয়ে, কি যেন নামটা শান্তনা দেব বর্মা, তার একটা ছবি পুরো ফ্যামিলি সহ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাকে দেখতে আসতে পারেন, 2টো ফেসবুক পেজে আছে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ, পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। এছাড়া ঢাকা এফএম এর পেজটি থেকেও আপনি দেখতে পারেন facebook.com/ILoveDhakaFM, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনি পুরো অনুষ্ঠানটি এই মুহূর্তে পেয়ে যাবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াট আ স্টোরি ম্যান। ওকে, তারপর 3টা বাজার আগে, এই 10 মিনিট আগে আমি ওর কাছে গেলাম, ওই কিন্তু একা একা মক্তবে একাই রাখছি, রেখে আমি একটু শোয়ার সিস্টেম দেখাই দিয়ে পশ্চিম দিকে মাথা দিতে হইব, দিয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে আমি কি জানি ভাবতেছি, কি জানি আমি হিসাব মিলাইতেছি, কি করতে পারি, কোন দিকে যাইতে পারি, কোন আত্মীয়র বাড়িতে গেলে ভালো হইব, কোন দিকে গেলে ভালো হইব না, কোন দিকে গেলে খারাপ হইব, এই ধরনের একটা চিন্তা আমার মাথাতে। এখন তো আমি অভিভাবক গার্জেন, ওই মেয়েটার, তার মা ইজ্জত সই সম্মান সবকিছু আমার হাতে,
আমি ছোট্ট কম বয়সে আমার মাথার এত বড় একটা ঝুঁকি, এটা আমি ঝুঁকি নিব, দুর্যোগ। কিন্তু ভালোবাসার কাছে কোনো দুর্যোগ হার মানে না, দুর্যোগের কাছে ভালোবাসা হার মানে না। তখন তারে নিয়ে হাঁটতে 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 4 কিলোমিটার হাঁটলাম পশ্চিম দিকে, সোজা হরিণখোলার বুক ছিঁড়া সীমান্ত, একবারে 0 পয়েন্ট থেকে একবারে পশ্চিম ঢাকা শহরের সংযুক্ত একটা রাস্তা। এই রাস্তা কাঁচা রাস্তা, এখনো কাঁচা। এই রাস্তা হাঁটতে 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 আমার বড় বোনের বাড়িতে আসলাম কালিকাপুর। ভাবছি মেয়েটা তো ভারতীয় উপজাতি পোশাক নিয়ে আসছে, এখন কিভাবে এই পোশাক নিয়ে আমরা এই মেলে ঢুকবো, একটু চিন্তা কইরা বড় বোনের বাড়িতে গিয়ে ফজর নামাজের আজানের আগে ডাকতেছি, আপা আপা দরজা খুলেন। দুলাভাই আফা দরজা খুললো, খুললে আফায় কইতাছে এ কি দেখলাম? দুলাভাইরে কইতাছে এটা কি? মেয়েটারে দেখিয়া। তখন আমি কইলাম এটা তোমার এই জায়গাটার নাম। একটা বেড়ার দরজা, তৎকালীন মানুষ খুব গরিব ছিল বাংলাদেশেও। ওই বেড়ার দরজার ফাঁক ফুক আছিল, একটা কাপড় দিয়ে ফাঁক ফুক বন্ধ করে রাখছে। এই কাপড়টা টাইনা গিয়ে বাইর করলাম। আমি চিন্তা করলাম এখন যদি কাপড়টা আমি সরাই তাহলে রিক্সাটা পাবো না, সহযোগিতাটা পাবো না। আর যদি রিক্সাওয়ালার খুললা বলি তাহলে একটা দিতেও পারি। ডাকলাম বাইয়া বাইয়া কইয়া, বাইয়া আসলো। রিক্সাওয়ালা এসে বলতেছে বাইয়া কি? আমি বাইয়া আমার একটু ওই দিকে নিয়ে যাইতেইব, স্বাস্থ্যগঞ্জের দিকে, সিলেটের উদ্দেশ্যে আর কি। কতটুকু যাইবেন? আমি তোমার শক্তি যতটুকু কোলা, যতটুকু আমার নিয়ে কইবা শেষ আর পারছি না, এতটুকুই। কিন্তু এই এলাকা অতি সত্তর ত্যাগ করতে হবে আমার। তখন এই রিক্সাওয়ালা কাপড়টা দিছে, কিভাবে দিছে? রিক্সাটারে ফুটটারে চতুর্দিকে ঘুরে এলেছে, কিন্তু ফরাইছে না। সে আমার মনতলা তেমনিয়া নামক স্থানে বিডিআর কোম্পানি কমান্ডার হেডকোয়ার্টারের কাছে নামাই দিছে। আমি ওখানে নামি, কিন্তু সে কাপড়টা আবার নিয়ে আসে। 5 টাকার ভাড়া, আমি 30 টাকা দিয়েছিলাম রিক্সা ভাড়া। 30 টাকা হইলে তখনকার ঢাকা আসা যেত। তখন ওইখান থেকে তখন সর্বপ্রথম তৎকালীন একজন মন্ত্রী ছিল, কোন দলের জানি না, আব্দুল সালাম তালুকদার। উনি একটা রাস্তা করছিল হরিশপুর থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত, সুনাই নদীর ব্রিজ সহ। এই রাস্তাটার ভিতরে 7 সিটার নামক একটা গাড়ি ঢাকার থেকে পরিত্যক্ত ঘোষণা করলে ওই লোকাল এই গাড়িগুলা চলে, কমান্ডো গাড়ির মতো। এই গাড়ি একটা আসলো ফার্স্ট, এই গাড়ি আমরা তুললো। তোলার পরে টাকাও কম, ভাড়াও কম, কই যেমন জায়গার নাম আর কইতে পারি না। আমরা নিয়ে শাহপুর রেল স্টেশন নামাই দিল, ছোট্ট, এখানে বড় টিন ধরে না। নামাই দেওয়ার পরে একজন চাচা মুরব্বী আছে, দাড়ি, এই লম্বা লম্বা দাড়ি, 2 জন দেখলাম মুরব্বী দাড়ি। বিশ্বাস করে ওনার দুয়ারে গেলাম প্রথম, যে চাচা আমরা কিছু নাস্তা খাওয়ান। কি খাইবা বাবা? কি বানান? রুটি ছাড়া কিছু না। রুটি তো জীবনও খাই না, 8টা-10টা রুটি লাগে আমরা খেলে বাড়িতে। 2টা-4টা খাইয়া পোষাইব না, 2টা পিস। তখন 2 জনের রুটি লইলাম, 2টা ডিম লইলাম। তখন সে কিছু খাইলো না। আমি তো বেশি পরিশ্রম করছি, একটু খাইছি আমি। পরে ওই খাইলো না, একটা কষ্ট করে 1 কামড় 2 কামড় খাইছে। আর একটা গরুর মাংসের সিঙ্গেল আছিল 8 টাকা। গরুর মাংস 8 টাকা সিঙ্গেল, তারে দিছিলাম, সে খায়নি, 1 পিস খাইছে, আর খাইছে না, ফার্স্ট 1 পিস। তখন আমি বললাম তুমি কি খাইছো জানো? গরুর মাংস। কোনো জিনিস খাই নাই, এটা খাইছি এজন্যই, আমি আজকের থেকে পুরাপূর্ণই মুসলিম, তুমি আমার ভালো করে বিশ্বাস করো। এটাও আপনাকে বললো? জি। আমরা বিরতি নেব। আরেকটা প্রিয় শ্রোতা, দেখুন, লাভ এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস, এবং এটার যে শক্তি অপরিসীম, এটা কি করতে পারে, এটার যে ধার, ভয়ানক ধার, এবং এটাকে যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে লালন করা যায় তাহলে জীবনটা অদ্ভুত সুন্দর হয়ে যায়। 0-র মধ্যে মানুষ হাসতে পারে, মাইনাসের মধ্যে মানুষ হাসতে পারে, সুখে হাসতে পারে। আর এটা যদি না থাকে, অসম্ভব ঐশ্বর্য প্রাচুর্য থাকার পরেও মানুষ হাহাকার করে। ওদের মধ্যে কিছুই ছিল না, একজোড়া স্যান্ডেল পায়নি, কিন্তু লাভ ছিল, এবং এই জন্য জীবনটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা বিরতি নিচ্ছি। দিস ইজ আ অসাম স্টোরি এভার ইন মাই লাইফ। আমার মনে পড়তেছে, আমি আগে রেডিও স্টেশনে যখন একেবারে প্রথম দিককার কিছু এপিসোড যেগুলো শুনলে আমি তন্ময় হয়ে শুনতাম, আই এম গেটিং জাস্ট দিস কাইন্ড অফ ফিল আফটার আ লং টাইম। বলেন। তখন শাহপুর থেকে আমি রিক্সা যোগে আমি যাই তেলিয়াপাড়া।
আমি ছোটবেলা আমার চাচাতো ভাই এক বাড়িতে রোজিং থাকতো, তার বাড়িটা চিনতাম আমি ওয়াজ শুনছিলাম কয়েকবার আমার নিচে। ওই বাড়িতে যাই, যাওয়ার পরে ওই বাড়ির শামা ভাই শামসুল আলম শামা জি। এবং ওনার বোন আমেনা, আমরা দুজনের যে ল্যাংরা চুয়ার বাচ্চা কয় ল্যাংরা রাস্তাতে থাকে, এগুলা অনেকগুলা ছিল কাটা ছাটা, এগুলা ওনারা খুলছে যে 5 রাতে। তখন উনি গরিব একটা পরিবার, ওনারা আমাদেরকে ভাত খাওয়াইছে, একটা কাপড় দিছে। বাজারে আসা শামা ভাই এক জোড়া স্যান্ডেল কিনে দিছে দিয়া, ওনার বনজামার বাড়ি অলিপুর গেট, একবারে সোজা পশ্চিম দিকে বাটি অঞ্চলে উসাইল গ্রাম। ওই গ্রামে আমরা পথ দেখাই দিছে আমরা, কিন্তু ওইখানে যাওয়ার আগে অনেক কিছুর প্রশ্নের মুখোমুখি হইতেছে। বাংলাদেশের মানুষ দেখলে চিনালা পাহাড়ি একটা মানুষ, রাজহাঁস আর অতিথি পাখির হাঁস দেখলে চিনা যা, দেশি পাতি হাঁস আর অতিথি হাঁস এরকমই বোঝা গেছে আর কি। সে খুব সবল, সুন্দর, খুব মোটা, তাজা, খুব সুন্দর একটা মানুষ ছিল, দেখলে এমনি চোখে লাগতো। তখন ওই বাড়িতে যাওয়ার আগে সে ঠিকানা খালি বলেছে, আমি জানি না। এক রিক্সাওয়ালার বললাম, ভাই এমুকের বাড়ি যাবো। রিক্সাওয়ালা হাসতেছে আমার দিকে, কে এমুক, আপনার কি হয়? আমি কি আমার ভাই হয়? কেমন ভাই হয়? খুব ভাই, রক্তের ভাই। এসে আমি বলতেছি আর কি, এই রিক্সাওয়ালাই কিন্তু সে লোক। ও ওকে। সে আরো বেশি করে প্রশ্ন করে, 2-3টা লোক আমাদেরকে দাঁড় করাইছে এখানে, এই আটকাও, এই মায়া খারাপ ভাষা কইছে, গেলিয়া কই যাস। তখন আমি আমার সাথে তখন আমার বউই বিয়ে তো করেননি তখন? না, বিয়ে আমরা একটা করছি, মনে করেন চন্দ্র আসিল রাত্রে, সাক্ষী রেখে আমরা একটা আপাতত একটা দুষ ফুরাইলাম আর কি। তখন ওরে আমি টান দিয়ে রিক্সাতে নিচে নামাইলাম, রিক্সার ফুটটা উড়াইলাম, উড়াই ভিতরে দেখি কোনো কিছু নাই, যে আমরা খারাপ মন্তব্য করছে। তারপরে গিয়ে ধরে লেছি, ধরে আমার 3.5-4টা বোতাম পরে গেছেন, কিন্তু তারে ওইখানে শোয়ে দিছি। খুব এখানে একটা আমরা মারামারি করছি, রিক্সাওয়ালা আমার পক্ষ নিয়েছেন, এই কথার জবাব দিয়া আমরা এসে পড়ছি। রিক্সাওয়ালা আমরা টাইনা বাড়িতে নিয়েছে, নিয়ে রিক্সা প্রতিদিন রিক্সা চালাইছে 7 দিন পর্যন্ত। রিক্সা চালাইয়া তার মেইন রুমের খাটের শোয়ার জায়গা দিয়া আমরা রাখছে, খাওয়াইছে সে রিক্সাওয়ালা, আল্লাহ তার সুখী করুক। তার বউয়ের কাপড় চোপড় সব দিছে, তার পরনের কাপড় দিছে আমারে। তখন এদিকে বাংলাদেশের লারা পড়ে গেছে, ভারতীয় মেয়ে আমি অপহরণ করে নিয়ে আসি। কে? ত্রিপুরা রাজ্য প্রধানের বাস্তি শান্তনা দেব বর্মা। আমি নাকি অপহরণ করে নিয়ে আসি, জোরপূর্বক নিয়ে আসি, বইবিতি দেখাইছি, মানে অনেক ধরনের রিপোর্ট দিছে। ভারতীয় এক ধরনের উগ্রবাদী আছে, ওরাও নাকি বিএসএফ ক্যাম্পে চাপ দিছে, বিএসএফ বাংলাদেশ বিজিবিতে চাপ দিছে, বিডিআর চাপ দিছে। বিডিআর তখন বিডিআর বলছে যে 12 ঘন্টার ভিতরে আমার লোক না দিলে তোমার বিডিআর ক্যাম্প থাকবে না। উগ্রবাদীরা বিএসএফ বলছে যে 12 ঘন্টার ভিতরে আমার বোন না দিলে তোমার বিএসএফ ক্যাম্পে থাকবে না। এই ধরনের একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, দরপাকর গ্রামে শুরু হয়ে গেছে। বিজিবি পুলিশ মিল্লা বাড়ির আমার প্রায় 50-60 জন সদস্যরা হয়রানি করা শুরু করে দিছে আমার জন্য। আশেপাশের বাড়ির মানুষও গ্রেপ্তার লাগাইছে। তখন এমন একটা খবর আছে আমার একজন পিওনা ছিল, আমার একটা বন্ধু মনে হচ্ছে, ওই শেখ ফরিদ, সে আমার খবর দিত। একদিন ওনারা গাড়ি দিয়ে যায় বিজিবি, যে লাইনে গেছি ওরা যাচাই করতে 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 কুত্তার মতো গন্ধ শুনতে শুনতে আমার পিছ লইতে লইতে আমার একবারে কাছাকাছি মানে আসার আগেই একটা খবর যাইতেছে যে ওরা গাড়ি যাইতেছে, আর বন কোনাকুনি পাথারি বুঝেন আর রাস্তা। বন্ধুটা দূর দিছে, বন্ধুটা জানে না এখানে যে চুরাইবালি আছে, অলিপুর যে বিশ্ব রুটটা হয়েছে এটা চুরাইবালির উপর হয়েছে। তখন চুরাইবালি সে জানতো না কি জিনিস। সে যখন এইদিকে নামে পশ্চিম দিকে কোনাকুনি আমার কাছে আসার জন্য দৌড়াইতেছে, সে এতটুকু ডাইবা গেছে। তখন একটা 4-5টা ধান গাছে ধরছে, টান দেয়, আয়া পরে উঠে যেভাবে উদ্ধার হইল। উদ্ধারের পরও চিন্তা করেন আরো যে সামনে আছে কিনা, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে 4-5 বার সে এরকম আহত হয়েছে। রাস্তার ভিতরে আমার উদ্ধার করা যাবার সময় একটা জালি কুমড়া পাইছে, এটা আবার 60 টাকা বিক্রি করছে বড়। এটাই তার পুঁজি। বন্ধু পায়ে দৌড়াইতেছে 10-15 কিলোমিটার আমার সহযোগিতা করতে গিয়া বলছে যে এমনি এমনি বিডিআর চতুর্দিকে ঘেরাও দিয়া দিছে, বাড়ি অঞ্চল, তুমি পলাও। ও পলাইছি আবার ওইখান থেকে। পরে বিডিআর যাইবার আগে আমার আত্মীয় স্বজন এক গাড়ি গেছে, গিয়া বোঝাইছে 10-15 জন গণগ্রেপ্তার হয়েছে। তুমি কি এই মেয়ে চাও না 15 জন চাও? আমি কি এই মেয়েও চাই, 15 জনও চাই।
ঠিক আছে কিভাবে? তোমরা কোনো কথা বলতে পারতে না, শর্ত আছে তোমাদের কথা আমি মানছি, আমরা যামু 7 দিন পর। আমরা যামু, আমরা চেয়ারম্যানের মাধ্যমে যামু, গ্রামের মুরব্বী মেম্বারের মাধ্যমে যামু, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকতেইব। যারা আমার শত্রু থাকলো যেন একটা চিন্তা ভাবনা করে কথাবার্তা কয়, আমি এরকম আমার মাথা খেলাইতেছি। ঠিক আছে, রাজি, সবাই রাজি হয়েছে। তোমরা গাড়িতে থাকবা, যাত্রী আমার মতো, আমিও যাত্রী, কারোর সাথে কথা বলবো না। ঠিক তখন এই যে কাত পর্যন্ত চুলা ছিল, দেখার মতো চুলা ছিল আর কি। আমি চুলারে বিভিন্ন স্টাইল করতে পারতাম। আমার ছবির আমি দেখছি ওর হাতে আমার ছবি, আমি টস করে চুল বদলে লেছি, স্টাইল ঘুরাই দিছি। তখন পট করে কতটুক সামনে আসার আগে, নোয়াপাড়া আসার আগে একজন আমার কইতেছে, স্যার এই তো পেয়ে গেছি স্যার। স্যার কে? আমি যে গেলাম, কি পাইছেন ভাই? কইতে স্যার মহসিন আলম পেয়ে গেছি, সাথে ওই মেয়েটাও পাইছি স্যার। মেয়েটারে কিন্তু একটা বোরকা পরাইয়া ওই যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সে একটা মেয়ে দিয়ে দিছে, আচ্ছা, আচ্ছা। ছোট বাচ্চা দিয়ে দিছে। হঠাৎ করে আপনার নাম? আমি কে মোহাম্মদ সেলিম। কই মেয়েটাকে? আমি কে আমার বোন। তো তোমার এই অবস্থা, বোনের অবস্থা? গরিব কুলে বিয়া দিছি, জামাই রিক্সা চালায় ভাত খায়। আর ওরে বলছি তুমি তো বাংলা ভাষা পারো না, কোনো কথা নাই, চুপ। তখন কোম্পানি কমান্ডার কয় যে যদি মহসিন রে পাই সিলিডি ভাষা, তাইলে কাইটা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খাওয়াইমু, আমারে কইতাছে আর কি। তখন হাবিলদার কয়, দেহ আমি কিন্তু কম শিক্ষিত লোক, আজকে আমি হাবিলদার হইছি আমার যোগ্যতা দিয়া, মানে প্র্যাকটিক্যালি যোগ্যতা দিয়া, যার কারণে তুমি আমার কাছে কি মিথ্যা বলছো? ছবি তো কিছুটা মিলে, আমারে বলতেছে। আমি কই তাইলে মহিলাটা মিলেনি দেখেন? না না, এটা তো বাচ্চালো মহিলা। এইভাবে এভাবে কোথায় যাবেন? আমি চৌমোহনীতে নামবো, হরিণখোলা রাস্তায় নামবো। হরিণখোলা রাস্তায় আমি জিজ্ঞাসা করলাম কোথায় নামবেন, একজন কইলো বিডিআর ক্যাম্পে মনতলা, একজন কইলো যে হরিণখোলা, কিন্তু উনারা নামে নাই। উনারা যখন নামে নাই, আমার ভিতরে একটা চিপা মারছে। আমার গাড়ির আশপাশের লোকজন আমি একটু চোখ তেরা করে তাকাইছি যে আজকে না হয় যাবে, পরে কিন্তু ধরা পড়তে হইব। আমি এভাবে করে চৌমনি বাজারে আইলাম। আসার পরে আমার যে গেলে বাড়ি কই, আমি পাশের গ্রাম মঙ্গলপুর নাম বললাম। এখন তো মঙ্গলপুরের দিকে যাইতে বিজিবি রে দেখাইতে হইলে, আর চৌমনি ইউনিয়নের ঘটনাটা সবাই জানে আমি করছি, কিন্তু ওইখানে সবাই আমার কিছু জিগায় না। কি রে বিজিবি ও ছেলেটা ওদি মেয়েটা হলে ঘুরতেছে, কেউ কোনো কিছু জিগাইলেও না। আমি সোজা মঙ্গলপুরের দিকে সোনাই নদীটা পার হয়ে, পানি আসছিল কম, পার হয়ে ওই ব্রিজটা পারিছি, বিজিবি সন্ধ্যা দূরে হয়ে গেছে, আমি আবার কোনাকুনি নাইমা গেছি ব্রিজ দিয়া। আচ্ছা, তখন আমার ছোট বোনের বাড়িতে আসি কমলানগর গ্রামে। এখানে আমার ছোট বোনে আমাদেরকে একটা রুমে শেষ কথার একটা সুযোগ করে দিল। তখন কথা বলছি, সে মানে পাওয়ের উপরে আমার মাথাটা রাখলাম, সে আমার চুলগুলা উল্টাইতেছে আর কাঁদতেছে, আমার কপাল ভিজতেছে পানিয়ে। বলতেছে যদি কোনো কিছু হয়ে যায়, দুইজন পৃথক হয়ে যায়, আমার যদি ওই দেশে দিয়ে দেয়, বা তোমার যদি মেরে ফেলে, বা আমার যদি মেরে ফেলে, কি হইব? যাক, যা হইবার হইব। যদি বাচ্চা থাকো, জেল জরিমানা যাই কিছু হোক, যদিও জেলে থাকি বা বাচ্চা থাকি, তোমারে তো রাইতের বেলা আমার রুমটা চিনাই দিয়ে গেছি, মক্তবগড়টা চিনাই দিয়ে গেছি, আমার বাবার কবরস্থানটা চিনাই দিয়ে গেছি, ওইখানে বসে থাকবা, আমি তোমার খুঁজে নিব। জেল জরিমানার পরে যদি হয়ে যায় আর কি, এরকম অগ্রিম চিন্তা সবকিছু চিন্তা করে নিলাম, Set করে ফেলছেন plan। Set করে ফেলছি। এখন রাজি হয়েছি, বন্ডে বললাম যে ঠিক আছে মানুষ পাঠাও, আমরা আসতেছি পিছন দিয়ে, কিন্তু আমরা ধরে নিতে পারতো না কেউ। ঠিক আছে, যখন মাইকে ঘোষণা হয়েছে যে আমি স্যালেন্ডার করব, মাইকে ঘোষণা দিছে, হ্যাঁ, তখন হাজার হাজার মানুষ ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বগুড়া থেকে আসা শুরু করলো। কার মাধ্যমে শুনে? বিজিবির মাধ্যমে, যাদের আত্মীয় স্বজন বিজিবির সারা বাংলাদেশের লোকে থাকে না, এইভাবে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করলো। আমিও হাজার হাজার মানুষের মাধ্যমে, আমাদের ইউনিয়ন তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন 1999 সালে আতর রহমান সেলিম, হাসপাতাল নিয়ে ফাঁস করছেন, তো ওনার মাধ্যমে অনেক ওয়ার্ড চেয়ারম্যান, এই যে সিরাজুল ইসলাম বর্তমান আমার উকিল শ্বশুর, ওনার মাধ্যমে আমরা বিজিবি ক্যাম্পে সিলিন্ডার করি। একজন সর্দারের বাড়িতে, জলির সর্দারের বাড়িতে যাই, তখন বিজিবি আসে, মাস্টার টিচাররা আসে, আইসে আমরা দুজনকে প্রশ্ন করার পর দেখলো যে আমরা প্রেম কইরা একে অপরের দুজন পছন্দ করছে, কথাবার্তা মিলছে, এই জন্য আমরা পলাইছি।
কিন্তু চুরি করে আনি নাই, অপহরণ করে আনি নাই। এই জিনিসটা প্রমাণ হইলো এখানে। হওয়ার পরে বিল্লাল মাস্টার করে একজন বড় ভাই আছে, 14 বড় ভাই, উনি ইংলিশও প্রশ্ন করছে মেয়েটারে। মেয়েটা তেমন শিক্ষিত না, আর বাংলা ভাষাও বুঝে না। দুই একটা কথা লড়ছড় হয়েছে, যেমন আমাকে বলছে যে কোথায় নিয়ে গেছিলেন, অলিপুর উসাইল গ্রামে। বুঝতে পেরেছি, না, হঠাৎ মেয়েটারে স্বাভাবিক। বলছে যে মাধবপুর। ওই কথাটা পেঁচ লাগলে দুজনে দুই ভাগ করে লেছে। আচ্ছা, ভাগ করে আমার একটা হ্যান্ডকাপ লাগাই লেছে হাতে। হ্যান্ডকাপ লাগাইয়া বিজিবি ক্যাম্পে হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিডিআর ক্যাম্প তখন আসিল। তখন এখানে আমার চুলগুলা সাংবাদিকরা বাইস করে ছবি উঠাইছে হ্যান্ডকাপ পরানো অবস্থা। তখন মেয়েটারে আলাদা একটা রুমে নিছে, আমারে বিজিবি ক্যাম্পের অস্ত্রাগারের একটা রুমের ভিতরে নিছে। অস্ত্রের এমুনেশনের দুর্গন্ধ, আর আমার মানে অল্প অল্প বয়স কম আছিল, দাড়ি মুছ উঠা শুরু করছেন। একটা একটা করে বিজিবি সদস্যরা টাইনে উড়াই লেছে। এই দাড়ি গোপগুলা। হ্যাঁ, আর আমার খুব গুসাইছে, কিন্তু ওদের এই নির্যাতন আমার চামড়ার উপরও লাগে নাই। ওরা যা করছে, কিন্তু রক্তাক্ত হয়েছি, দাড়ি উড়াইছে, আমার রক্ত বেরোইছে, কিন্তু আমি কষ্ট পাই নাই। তখন ভারতীয় বিজিবির প্রস্তাব দিছে, সাথে সাথে প্লাক মিটিং, পতাকা বৈঠক, যেটাকে আমরা বলি। পতাকা বৈঠক। পতাকা বৈঠক হইলো, হাজার হাজার মানুষ দাঁড়াই রইল কি হয় শেষটা দেখার জন্য। শেষটা এদিন সন্ধ্যাবেলা শেষ হয়েছে, মেয়েটারে ইন্ডিয়া দিয়ে দিছে, আর আমারে থানায় নিয়ে গেছে। আমার বিজিবি আরো কিছু মারধর করছে, মানে অবৈধ মারধর করছে, সীমাহীন, মানে যেটা আমি বাসায় প্রকাশ করব না এখন, নির্যাতন করছে। কিন্তু তখনকার আমার বয়স 20 বছর হইলো, আমি ছোট। যাক, মেয়েটারে দিয়ে দিছে একটা গাড়িতে উড়াইয়া, জোরপূর্বক করিয়া, জোরাজুরি করিয়া মেয়েটারে খুব জোরাজুরি করে দিয়ে দিছে। মেয়েটা ইন্ডিয়া এক রাত্রে মনে হাজতখানা আছেন। পরের দিন তার ভাই বারাদারে চাকরি করার সুবাদে তার বাড়িতে নিয়ে গেছে, আর আমি 1 মাস 18 দিন ছিলাম জেলে। আমাকে থানায় চালান করে দিছে। প্রথম থানায় নেওয়ার পরে যে রুমটার ভিতরে রাখছে, মানবতা একটা জিনিস বাংলাদেশে তখন আমি দেখছি নাই। যেমন জেলিরা তো মানুষ, মানুষ জেলে যায় না, না পশু জেলে থাকে, মানুষ জেলে থাকে। মানুষ যে এখানে যে লকাবে আমার রাখছে, বাথরুমটা খুব নোংরা ছিল, বাথরুমের মল উপর দিয়ে বাসাই, তো এখানে আমি দাঁড়াই থাকতে হয়েছে। কিভাবে দাঁড়াইছি জানেন? আমি ওইটা রডে ধরে পাও দুইটা দেওয়ালের মাঝে বাজায় রাখছিলাম। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে রডে ধরে পাও, নিচে তো ময়লা, দুর্গন্ধ, আবার এখানে আইনে বাদ দেয়, খাইতাম, খাবার দেয়, বাজে খাবার দেয়, পচা খাবার দেয়, আমি খাই নাই। এই আমি লকাবে শোনার পরে আমার আব্বা আর বাড়ি ছাড়া, আমার এক বোন গেল আমারে দেখতো, আমি জানি না, পট করে আমার লকাপতে বাইর করে আনছে, আইনা ক মানে অনেক ধরনের খারাপ গালি গালাজ করিয়া সিরা আমার পিঠে দইরা একটা স্টিলের স্কেল দিয়ে 10টা বাড়ি দিছে। কে? ওই থানার একজন দারোগা, নামটা আমার স্মরণ নাই, অনেক আগের ঘটনা। বাড়ি দেওয়ার পরে আমি বললাম, স্যার আমার কেন মারছেন, মারতেছেন কেন? খুব অকট্য ভাষা গালি গালাজ করিয়া মায়া মাগিবাজি করো, সেই